আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা মেডিকেল জৈব রসায়নের 5 নম্বর লেকচারে আমরা হচ্ছে এলিফেটিকটা শেষ করার ট্রাই করব। যদিও আমার কাছে মনে হচ্ছে যে এলিফেটিকটা মনে হয় না যে আজকেও শেষ হবে, তারপরে একটু ট্রাই করব যেন আমরা এলিফেটিকের যে পার্টটা আছে সেই এলিফেটিক যে পার্টটা আছে সেই এলিফেটিক পার্টটা একটু হয়তো বা আরও একটা ক্লাস লাগতে পারে আমাদের। ঠিক আছে, সো শুরু করি পড়া আস্তে আস্তে। দেখো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে এই জায়গাটাতে ছিলাম। আমরা দেখাচ্ছিলাম যে সেখানে যদি আমরা ইউভি দিই তখন ক্লুরিনের এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হবে এবং সেটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন ঘটাবে। সো আজকে আমরা এখানে হচ্ছে তোমার যে গত ক্লাসে আমি তোমাদেরকে এই কথাটা বলতেছিলাম অনেকবার যে তোমরা দেখবা যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি আমরা একুয়াস সলিউশন নেই, ক্ষারীয় দ্রবণের যদি জলীয় দ্রবণ নেই, ঠিক আছে, তখন সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তখন সেখানে কি বিক্রিয়া ঘটবে? প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। আর আমরা যদি অ্যালকোহলিক নেই তাহলে সেখানে আলফা বিটা এলিমিনেশন রিয়াকশন ঘটবে। সেই জিনিসটা এখানে দেখতে পারতেছো। ওরা একটা দিয়ে দিছে অ্যালকাইল হ্যালাইড, তার সাথে KOH ক্ষারীয়, ঠিক আছে, ক্ষারীয় জলীয় দ্রবণ দিছে। তো জলীয় দ্রবণ দেওয়ার পরে এখানে কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে। সো সাবস্টিটিউশন রিয়াকশন মানে এখানে যে হেলোজেনটা আছে সেই হেলোজেনটাকে জাস্ট এখানে যে ক্ষারের যে OH মাইনাস আছে সেই OH মাইনাস এই হেলোজেনটাকে প্রতিস্থাপন করে ফেলবে। সো এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। সো এই বিক্রিয়ার উৎপাদ আমি পাবো R, দেন CH2, দেন CH2, দেন OH। অর্থাৎ এই বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হবে। দেখো বিক্রিয়াটা পুরা ঘুরে যাইতো যদি আমি এখানে যে KOH আছে এখানে যে KOH আছে সেটা যদি অ্যালকোহলিক দ্রবণ হইতো, এখানে যে KOH আছে এটা যদি অ্যালকোহলিক হইতো তাহলে এখানে কিন্তু আলফা বিটা এলিমিনেশন রিয়াকশন ঘটতো বা অপসারণ বিক্রিয়া ঘটতো। আলফা বিটা এলিমিনেশন, ভাই আলফা বিটা এলিমিনেশন রিয়াকশন কি? আলফা বিটা এলিমিনেশন মানে আলফা কার্বন থেকে কার্যকরীমূলক চলে যাবে এবং বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে। এই 5টা ক্লাসে ভার্সিটি অনেক ভালো কভার হবে। সো আমি যেটা বললাম আলফা বিটা এলিমিনেশন, তাহলে এই আলফা বিটা এলিমিনেশন রিয়াকশনটাতে কি হয়? আলফা বিটা এলিমিনেশন রিয়াকশনটাতে সেটা হচ্ছে তোমার আলফা কার্বন কোনটা? যেই কার্বনের সাথে কার্যকরীমূলক সংযুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কার্বনের পাশের কার্বন বিটা কার্বন। সো আলফা কার্বন থেকে আমার এই হেলোজেন চলে যাবে, মানে কার্যকরীমূলক চলে যাবে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে দেখো কি আসে আর, দেন এখানে একটা CH, একটা যেহেতু হাইড্রোজেন চলে গেছে তাহলে দুইটা হাইড্রোজেন থেকে একটা গেলে একটা থাকে, আর এখানে CH2, বাকি হাতগুলো পূরণ করে তো ডাবল বন্ড দিতে হয়। সো এখানে অ্যালকিন উৎপন্ন হয়। সো KOH যদি আমি অ্যালকোহলিক নেই তাহলে সেখানে অ্যালকিন উৎপন্ন হবে, সেখানে আলফা বিটা এলিমিনেশন বা আলফা বিটা অপসারণ বা 1-2 অপসারণ বিক্রিয়া বা 1-2 এলিমিনেশন বিক্রিয়া ঘটবে। এখন আমরা যেটাতে আসতেছিলাম যে যদি জলীয় দ্রবণ দিই তখন সেখানে কি ঘটে? সাবস্টিটিউশন রিয়াকশন ঘটে। সো এই যে সাবস্টিটিউশন রিয়াকশনটা ঘটে সেই সাবস্টিটিউশন রিয়াকশনটা কিন্তু তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ভাই কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন তোমাকে জাস্ট একটু দেখাই এটা কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। সেটার কজ হচ্ছে ভাই দেখো এখানে আমার R আছে, দেন CH2 আছে, দেন এখানে ধরো কার্বন আছে, সেই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ক্লোরিন আছে। সো দেখো এখানে আমি কি বলতেছি ভাইয়া, OH মাইনাস যেটা আছে ক্ষারের দ্রবণের যে OH মাইনাস আছে সেটা এসে এখানে অ্যাটাক করে এটাকে প্রতিস্থাপন করে দিবে। কিন্তু এই যে OH মাইনাসটা আসলো, OH মাইনাসটা নিজে কি হিসেবে কাজ করতেছে দেখো, OH মাইনাস এটার উপরে মাইনাস আছে, সো এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে কারণ এটা নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারবে। এখন নিউক্লিয়াস কিংবা পজিটিভ
ব্যাপারটা কোন জায়গায় সৃষ্টি হবে দেখো, এখানে একটা অ্যালকাইল হ্যালাইডের কার্বন এবং ক্লোরিনের মধ্যে তুমি যদি চিন্তা করো, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে অনেকটা বেশি, সো ক্লোরিন হয়ে যাবে আংশিক নেগেটিভ, ক্লোরিন হয়ে যাবে আংশিক পজিটিভ। দ্যাট মিনস কার্বন এখানে তোমার পজিটিভ হয়ে গেছে, সো সেই পজিটিভটাকে এখানে যে OH মাইনাস আছে সেই OH মাইনাস আইসা তোমার অ্যাটাক করবে। ঠিক আছে, OH মাইনাস এসে কি করবে, এখানে অ্যাটাক করবে। তো এখানের OH মাইনাসটা যখন এখানে যে কার্বন আছে সেই কার্বনকে অ্যাটাক করবে, তাহলে দেখো বিক্রিয়াটা কি হলো, এটা হচ্ছে নিউক্লিওফাইল এবং সে এখানে নিউক্লিয়াস পজিটিভ পাচ্ছে যেখানে গিয়ে সে অ্যাটাক করতে পারবে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, এবং সে এখানে ক্লোরিনকে প্রতিস্থাপন করে দিচ্ছে, ক্লোরিনের জায়গায় সে বসে যাচ্ছে। দ্যাট মিনস এই বিক্রিয়াটা কি হবে, এই বিক্রিয়াটা হচ্ছে দেখো প্রথমত এটা নিউক্লিওফিলিক রিয়াকশন। কেন, কারণ সেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতেছে এবং সেখানে নিউক্লিয়াসটা ক্রিয়েট হচ্ছে, দেখো পজিটিভ কার্বনের উপর পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে, সো এটা নিউক্লিওফিলিক রিয়াকশন। সেকেন্ডলি এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখানে ক্লোরিনকে প্রতিস্থাপন করে OH বসে যাচ্ছে, রাইট। সো এটাকে বলা হয় সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন, সাবস্টিটিউশন বা SN রিয়াকশন। এটাকে কি বলা হয়, SN রিয়াকশন বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন। কি বলা হয়, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশন বা SN রিয়াকশন। এখন এই যে SN রিয়াকশন আছে, সেই SN রিয়াকশন আবার দুই ধরনের। SN রিয়াকশন কয় ধরনের, SN রিয়াকশন হচ্ছে আবার দুই ধরনের। কোনো SN রিয়াকশনে, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিয়াকশনে এখানে যে OH মাইনাস আছে সেই OH এখানের যে বিক্রিয়ার যে হার, দেখো এখানে দুইটা জিনিস বিক্রিয়া করতেছে, একটা হচ্ছে আমার নিউক্লিওফাইল এবং আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আমি লিখতে পারি এখানে RX, জাস্ট লিখলাম RX অ্যালকাইল হ্যালাইড। সো RX আর একটা হচ্ছে তোমার OH মাইনাস। এখন বিক্রিয়ার হার দেখা গেছে যে কোনো বিক্রিয়ার হার ডিপেন্ড করে, কি বললাম, কোনো বিক্রিয়ার হার ডিপেন্ড করে দুইটা বিক্রিয়কের উপরে। তো যখন বিক্রিয়ার হার দুইটা বিক্রিয়কের উপরে ডিপেন্ড করবে, নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড দুইটা বিক্রিয়কের উপরে ডিপেন্ড করবে, তখন সেটাকে আমরা বলবো SN2 রিয়াকশন। আর কখনো কখনো বিক্রিয়ার হার শুধুমাত্র যে কোনো একটার উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে। তো যখন শুধুমাত্র বিক্রিয়ার হার একটার উপর ডিপেন্ড করবে, তখন সেটাকে বলা হয় SN রিয়াকশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1 আর হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 2 রিয়াকশন। এখন তোমাকে এই জায়গায় যে ভেজালটা যেটা লাগাইতে পারে তোমাকে আমি বলে দিই, সেটা হচ্ছে পরীক্ষার হলে তোমাকে এই জায়গায় পাজল হওয়ার জায়গাটা হচ্ছে দেখো SN1 রিয়াকশন 2 ধাপে ঘটে। SN1 রিয়াকশন কয় ধাপে ঘটে, 2 ধাপে ঘটে। আর SN2 রিয়াকশন 1 ধাপে ঘটে। SN2 রিয়াকশন 1 ধাপে ঘটে। SN2 রিয়াকশন 1 ধাপে ঘটে। সো এই জিনিসটা দিয়ে তোমাকে পরীক্ষার হলে কিন্তু ভেজাল লাগাইতে পারে। মাথায় রাখবে এখানে যে 2 বা 1 আসছে সেটা হচ্ছে বিক্রিয়ার হারটা কতটা বিক্রিয়কের উপর ডিপেন্ড করতেছে সেটার উপর ডিপেন্ড করে, কত ধাপে ঘটতেছে সেটার উপর ডিপেন্ড করে না, বরং ধাপটা উল্টা। যেমন SN1 রিয়াকশন 2 ধাপে ঘটে, SN2 রিয়াকশন 1 ধাপে ঘটে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার আরেকটা জিনিস মনে রাখা লাগবে, বিক্রিয়ার ক্রমটা মনে রাখা লাগবে যে কোনটা তোমার কোন ধরনের ক্রম দেয়। ঠিক আছে, কোন ধরনের ক্রম দেয়। আচ্ছা আমরা নিচে যাইতে যাইতে আস্তে আস্তে পাবো। তো উপরে দেখে আমরা এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো KOH পরিবর্তে অ্যালকোহলিক দ্রবণ ব্যবহার করলে কি হবে এটা তো আমরা জানি। SN2 বিক্রিয়ায় ক্রিয়া কৌশল, SN2 বিক্রিয়ায় কি হয়, SN2 বিক্রিয়া হচ্ছে তোমার বিক্রিয়ার কৌশল হচ্ছে তোমার, কৌশল জানার দরকার নাই, কৌশলগুলো আমরা বেসিক লেকচারে পড়াইছি। জাস্ট এখানে এই জিনিসটা নির্ভরশীলতাটা ইম্পর্টেন্ট, দেখো SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে, কারণ এতে স্টেরিক বাধা কম থাকে। সো SN2 রিয়াকশনের ক্রম যদি তুমি দেখো তাহলে সেই ক্রমটা হচ্ছে প্রথমে হচ্ছে একেবারে প্রাইমারি অ্যালকেন, এই প্রাইমারি অ্যালকেনে বেশি ঘটে, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে একেবারে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এটা হচ্ছে SN2 বিক্রিয়ার ক্রম। আর SN1 বিক্রিয়ার ক্রম হচ্ছে তোমার উল্টা হবে, আবার 3 ডিগ্রি থেকে শুরু হবে, মানে এটার পুরোটা উল্টা আর কি, প্রাইমারি দেন 3 ডিগ্রি দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো SN2 রিয়াকশন আরেকটা ঘটে RX অনুর ত্রিমাত্রিক গঠনে কার্বনের যে পার্শ্বে হেলোজেন পরমাণু থাকে এর বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল যেমন OH মাইনাস আয়ন আংশিক ধনাত্মক কার্বন পরমাণুকে আক্রমণ করে থাকে। ঠিক আছে,
তো SN2 রিয়াকশনে যে অ্যাটাকটা যেটা হয় সেটা হচ্ছে বিপরীত দিক থেকে, অ্যালকেন হ্যালাইডটা যেই ডিরেকশনে আছে তার বিপরীত দিকে। দেখো SN2 রিয়াকশন মানে এটা কয় ধাপে ঘটবে ভাইয়া? এক ধাপে ঘটবে। সো এক ধাপে ঘটার জন্য যেটা হইতে হবে, এটা স্টেরিক বাধা কম থাকতে হবে। দেখো আমি তোমাকে একটা অ্যালকাইল হ্যালাইড দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে C, দেন এখানে হচ্ছে Cl আছে, দেন এখানে হচ্ছে হাইড্রোজেন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে ধরো যে এখানে একটা হাইড্রোজেন, দেন এখানে একটা হাইড্রোজেন। তো যেটা হয় সেটা হচ্ছে SN2 রিয়াকশন একটা ধাপে ঘটে। OH মাইনাসটা কি করে, এখানে OH মাইনাসটা ইজিলি এখানে কার্বনটাকে অ্যাটাক করতে পারে। দেখো কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম। সো কার্বন হয়ে যাবে আংশিক পজিটিভ, ক্লোরিন হয়ে যাবে কি আংশিক নেগেটিভ। এখানে যে OH মাইনাসটা আছে সেই OH মাইনাসটা তখন কি করবে, OH মাইনাসটা তখন কি করবে, এটার সামনের দিক থেকে সে এসে অ্যাটাক করতে পারবে না, কারণ সে নিজেও মাইনাস, ক্লোরিন নিজেও মাইনাস। সো সে যদি সামনের দিক থেকে আসে বিকর্ষিত হবে। সো এই OH মাইনাসটা কি করে, পিছন দিক থেকে অ্যাটাক করে সেই কার্বনটাকে, পিছন দিক থেকে অ্যাটাক করে তারপরে এই একটা হাইড্রোজেনকে সে সরায় দেয়। তার মানে এখানে যে অ্যাটাকিংটা ঘটতেছে সেটা ঘটে পিছন দিক থেকে, SN2 তে পিছন দিক থেকে অ্যাটাক ঘটে। আর SN1 এ যেটা হয় সেটাতে স্টেরিক বাধা অনেক বেশি থাকে, সেটা পিছন দিক থেকেও আসতে পারে না, সামনের দিক থেকেও আসতে পারে না। সেটার ফার্স্ট স্টেপে ক্লোরিন আর কার্বনের মধ্যে তোমার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের কারণে ক্লোরিন আস্তে আস্তে নেগেটিভ হইতে থাকে, এটা নেগেটিভ হইতে হইতে একটা কোনো একটা টাইমে সে ছুটে যায়। ছুটে যাওয়ার পরে এখানে হচ্ছে প্রথমেই কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, অর্থাৎ এটা ছুটে গেল। এখানে অবশ্যই আরো একটা CH3 আছে, এখানে আরো একটা CH3 দিলাম আমি, ধরো 2 ডিগ্রি, এখানে ধরো আরো একটা CH3 দিলাম, এখানে আরেকটা CH3 3 ডিগ্রি। সো এখানে অ্যাকচুয়ালি তুমি যদি কার্বনের সাথে হাইড্রোজেনগুলো দেখাইতে চাও, এই কার্বনের যদি হাইড্রোজেনগুলো দেখাইতে চাও, তাহলে দেখো এই জায়গাটাতে বাধা হয়ে যায়। এই কার্বনের যদি হাইড্রোজেনগুলো দেখাইতে চাও তখন দেখো যে এই জায়গাটা বাধা হয়ে যাবে, তো এদিক দিয়ে OH মাইনাসটা অ্যাটাক করতে পারবে না। সো যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট স্টেপে এখানে যে ক্লোরিনটা আছে Cl মাইনাস, সেই Cl মাইনাসটা ছুটে যায়, Cl মাইনাস ছুটে গিয়ে একেবারে সম্পূর্ণরূপে Cl মাইনাস হয়, আর এটা সম্পূর্ণরূপে কার্বোক্যাটায়ন হয়। এই জায়গাটা যখন ফ্রি হয় তখন সামনের দিক থেকে অ্যাটাক করে হচ্ছে OH মাইনাস। তার মানে SN1 রিয়াকশনের দুইটা ধাপে ঘটে। প্রথম ধাপে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, দ্বিতীয় ধাপে নিউক্লিওফাইলের সাথে রিয়াকশনটা হয়। ঠিক আছে, দ্বিতীয় ধাপে কার সাথে রিয়াকশনটা হয়, নিউক্লিওফাইলের সাথে রিয়াকশনটা হয়। তার মানে তোমরা বুঝতে পারতেছো SN1 রিয়াকশন কাদের ক্ষেত্রে বেশি ঘটবে, SN2 রিয়াকশন কাদের ক্ষেত্রে বেশি ঘটবে। SN1 রিয়াকশন কাদের ক্ষেত্রে বেশি ঘটবে, তোমার 3 ডিগ্রির ক্ষেত্রে বেশি ঘটবে। আর SN2 রিয়াকশন কার ক্ষেত্রে বেশি ঘটবে, 1 ডিগ্রির ক্ষেত্রে বেশি ঘটবে, কারণ কি পিছন দিক থেকে অ্যাটাক করাটা সুবিধা। SN1 রিয়াকশন এবং SN2 রিয়াকশন যারা খুব ভালোভাবে বুঝতে চাও, এখানে অনেক হয়তো বা পরবর্তীতে ভার্সিটিতে এক্সাম দিবা, তারা আমার বেসিক কোর্সে ভর্তি না হইলেও তোমরাও ইচ্ছা করলে আমার এই SN1 এবং SN2 রিয়াকশনের উপর একটা লেকচার আছে, দেখে নিতে পারো। মানে এটা ফ্রি আর কি, ফ্রি দেওয়া আছে, সো সেটা থেকে তোমরা দেখে নিতে পারো। আমি দেখাই দিই তোমরা কিভাবে দেখবা। প্রথমে হচ্ছে ইউটিউবে যাওয়ার পরে কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দিবা, কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দিবা। কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দিবা। তো কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দেওয়ার পরে তুমি হচ্ছে ভিতরে ঢুকবা। দেখো তুমি যে ভিতরে ঢুকবা কুইক অনলাইন স্কুল, দেন তুমি হচ্ছে যেটা করবা নিচের দিকে যাবা। নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখো একটা HSC প্লাস এডমিশন পেইড কন্টেন্টস এটা আছে। এখানে আমাদের বুটানির ফুল মেম্বারশিপ, অর্থাৎ বুটানি বইয়ের সকল ভিডিও আছে, বুটানি বইয়ের উপর, জুওলজির উপর সকল ভিডিও আছে। আর এটা হচ্ছে HSC কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফুল কোর্স। এখানে সেকেন্ড পেপারে সব ভিডিও আছে, যদিও জাস্ট ফার্স্ট চ্যাপ্টারটা নাই আর কি, এটা সামনে দিয়ে দিব আস্তে আস্তে। তো এখানে আমাদের অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা আছে। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা হচ্ছে তোমার পেইড আর কি, অর্গানিক কেমিস্ট্রি কোর্সটা হচ্ছে তোমার পেইড। সো এখানে তুমি যেটা করবা নিচের দিকে যাবা, এখানে বেশিরভাগই প্রাইভেট ভিডিও পাবা যদি অর্গানিক কেমিস্ট্রি কোর্সে ভর্তি না থাকো। তুমি নিচের দিকে যাবা, নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখো এখানে একটা সেটা কি বলে, এখানে একটা ভিডিও দেখো, এই যে 23 নম্বর ভিডিও, 23 SN1 SN2 রিয়াকশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 ঘন্টা 4 মিনিটের বিক্রিয়া, জাস্ট SN1 আর SN2 রিয়াকশনের উপর পড়ানো হয়েছে। সো এই ভিডিওটা ফ্রিতে দেওয়া আছে, তোমরা যদি কোর্সে নাও ভর্তি থাকো তাহলে তোমরা কিন্তু এটা দেখতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো আমাদের আরও অনেক ভিডিও আছে, পুরো অর্গানিক কেমিস্ট্রির উপর মোটামুটি 70 ঘন্টার ভিডিও আছে জাস্ট অর্গানিক কেমিস্ট্রির উপর। এটা যাদের ইঞ্জিনিয়ারিং দরকার আছে তারা নিবে আর কি, মেডিকেলের জন্য এতটা দরকার নাই। তবে কারো যদি মনে হয় যে না আমি SN1 SN2টা ভালো করে বুঝতে চাই, আমার ভালো একটা সোর্স দরকার, তাহলে তুমি সেই সোর্সটা তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে SN1 SN2 রিয়াকশন থেকে তাহলে আমরা একটু স্কিপ করে যাই, কারণ যেহেতু সেটা ফ্রিতে আছে, তোমরা যদি একেবারে ডিটেলসে বুঝতে চাও বুঝা নিও। আচ্ছা
আচ্ছা তাহলে SN1 SN2 আমরা জাস্ট এই ক্রমগুলো দেখলাম। তারপর নিচের দিকে আমরা যাই, দেখো নিচের দিকে আমরা যাই, SN1 SN2 এর কাহিনী বাদ দিই এবং SN1 SN2 তে কোন দ্রাবকটা কোনটাতে শক্তিশালী লাগবে এটার পুরো একটা চার্ট ওইদিকে পড়ানো হয়েছে ওই লেকচারে, একটু দেখে নিও, ঠিক আছে। তারপর দেখো ক্লোরোবেনজিন অ্যারাইল হ্যালাইডের শনাক্তকারী বিক্রিয়া, এত বেশি দরকার নাই, জাস্ট এখানে তোমার হচ্ছে ক্লোরোবেনজিনের ব্যবহারটা একটু আমরা দেখবো। দেখো হ্যাঁ, এই কোর্সের ক্লাস ভার্সিটি গুচ্ছ কভার হবে কিনা আমি বলতে পারতেছি না, কারণ ভার্সিটি গুচ্ছতে এইবার ওরা যদি শর্ট সিলেবাসে নেয় তাহলে জৈব যৌগ থেকে যে কোন লেভেলের কোশ্চেন দেবে সেটা বলার মতো না। যদি তোমার ভার্সিটি গুচ্ছ কভার করতে হয় তাহলে ওই বেসিক কোর্সটা দেখতে হবে, একটু আগে যেটা দেখাইলাম। যদি কেউ 100% চাও যে 100% কভার হবে, বেসিক কোর্সের ক্লাসগুলো দেখতে পারো। এখন আমার বেসিক কোর্সের ক্লাস দেখার টাইম আছে কিনা সেটা আমি জানি না, কারণ ওইখানে জাস্ট 50-60 ঘন্টার উপর বেসিক ভিডিও অর্গানিক কেমিস্ট্রির উপর, ইভেন এখানে পুরো ভার্সিটি টার্সিটি সব কভার হয়ে যাবে, বুয়েট টুয়েটও কভার হয়ে যাবে। সো ক্লোরোবেনজিনের ব্যবহার ক্লোরোবেনজিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ যেমন DDT, এনিলিন ও ফেনল প্রভৃতি উৎপাদন করা যায়। ক্লোরোবেনজিন থেকে কি উৎপাদন করা যায়? DDT, এনিলিন ও ফেনল প্রভৃতি উৎপাদন করা যায়। এছাড়া দ্রাবক হিসেবে ক্লোরোবেনজিন শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট। তারপর যাও, DDT এর পুরো নাম হলো প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, খুব ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় মাস্ট আসবে, এটা লিখে রাখো। DDT এর পুরো নাম কি? দেখো প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তোমার প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডাইফিনাইল প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। মুখস্থ করো এটা একেবারে, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, প্যারা ডাইক্লোরো ট্রাইফিনাইল ভেজা লাগে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। DDT কিভাবে প্রস্তুত করতে হবে দেখার দরকার নাই, তবে এখানে একটা জিনিসকে না, এটা দেখার এত বেশি দরকার নাই। এখানে আসো 1940 থেকে 1950 দশকে DDT পাউডার, 1940 থেকে 1950 দশকে DDT পাউডার কীটনাশক ও জীবাণুনাশক হিসেবে প্রচুর ব্যবহৃত হতো। DDT পাউডার পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়, বর্তমানে আন্তর্জাতিকভাবে কৃষি শিল্পে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কত সালে কত দশকের দিকে ব্যবহৃত হতো? 1940 থেকে 1950-এর দশকে কীটনাশক এবং জীবাণুনাশক হিসেবে প্রচুর ব্যবহৃত হতো। তারপরে দেখো, হ্যালোজেন ও অ্যালকেনের বিশেষ ব্যবহার দ্রাবক রূপে। আমরা এই যে হ্যালোজেন অ্যালকেন পড়ে আসছি, ঠিক আছে, সেগুলোর ব্যবহার সেটা হচ্ছে অ্যালকেনের হ্যালোজেন জাতকসমূহ তেল, চর্বি ও গ্রিস প্রভৃতির উপর উত্তম দ্রাবক রূপে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতিতে লেগে থাকা তৈলাক্ত পদার্থ পরিষ্কার করতে ব্যবহৃত হয়। আচ্ছা, যেমন ডাইক্লোরোমিথেন, খুব ইম্পর্টেন্ট, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোইথিন, টেট্রাক্লোরোইথিন ইত্যাদি। আচ্ছা, আবার রাবার, বার্নিশ, পেইন্ট, তৈল, চর্বি দ্রাবক রূপে, ভারী অদাহ্য তরল, বয়লিং পয়েন্ট হচ্ছে 144 ডিগ্রি সেলসিয়াস, এসিটিলিন টেট্রাক্লোরাইড বা ওয়েস্ট্রন ব্যবহৃত হয়। এটা ইম্পর্টেন্ট, ওয়েস্ট্রন বলতে কি বুঝো? ওয়েস্ট্রন হচ্ছে তোমার এসিটিলিন টেট্রাক্লোরাইডকে বলা হয় ওয়েস্ট্রন। এসিটিলিন, এটা লিখে রাখো ম্যাট 2122 লিখে রাখো। এসিটিলিন টেট্রাক্লোরাইডের অপর নাম কি? ওয়েস্ট্রন। এটার ইউজটা কি? রাবার, বার্নিশ, পেইন্ট, তৈল, চর্বি দ্রাবক রূপে, ভারী অদাহ্য তরল। আচ্ছা, তারপরে আমরা নিচের দিকে যাই, দেখো নিচে আসো। ড্রাই ওয়াশিং তরল রূপে, উলের কাপড় ও দামি সিনথেটিক কাপড়ের ড্রাই ওয়াশিং তরল রূপে কোনটা ব্যবহৃত হয়? লিখে নাও, কোনটার জন্য কি ব্যবহৃত হয়। এখানে মাস্ট ইম্পর্টেন্ট, এর ইউজ থেকে একটা না একটা আসবেই। উলের কাপড় ও দামি সিনথেটিক কাপড়ের ড্রাই ওয়াশিং তরল রূপে 112 ট্রাইক্লোরোইথিন বা ওয়েস্ট্রোসল ব্যবহৃত হয়। এছাড়া CCl4 দ্রাবক ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহৃত হয়। এখানে দেখো ভেজালটা তোমরা যেটাতে লাগাবা, দেখো ওয়েস্ট্রন আর একটা হচ্ছে ওয়েস্ট্রোসল, দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। এখন ডিফারেন্টটা কোন জায়গায় দেখো, এসিটিলিন টেট্রাক্লোরাইডের একটু সংকেতটা দেখো, এসিটিলিন টেট্রাক্লোরাইড বা ওয়েস্ট্রনের সংকেতটা দেখো, এটা হচ্ছে টেট্রাক্লোরাইড, 4টা ক্লোরিন আছে, ঠিক আছে। আর এবং এটা হচ্ছে তোমার মানে অ্যালকেনের মধ্যে পড়ে, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন এক্সিস্ট করে না। কিন্তু তুমি যখন এটাতে আসবা, দেখো ওয়েস্ট্রোসলে আসবা, তখন সেই ওয়েস্ট্রোসলে কার্বন কার্বন দ্বিবন্ধন এক্সিস্ট করতেছে এবং এখানে ক্লোরিন আছে 3টা। ক্লোরিন কিন্তু এখানে কয়টা না,
ক্লোরিন কিন্তু এখানে 4টা না, ক্লোরিন হচ্ছে এখানে কয়টা, 3টা। সো এটা হচ্ছে তোমার 112 ট্রাইক্লোরোইথিন বা ওয়েস্ট্রোসল। সো কোনটা ওয়েস্ট্রোসল আর কোনটা ওয়েস্ট্রন, এই জিনিসটা একটু ভালোভাবে দেখে নিও। মেডিকেল এডমিশনে দিয়েও দিতে পারে, এই জন্য আমি এটাকে লিখে দিচ্ছি ম্যাট 21-22, লিখে রাখো ম্যাট 21-22। ঠিক আছে, মেডিকেল এডমিশন টেস্টের 21-22 সেশনে এটা কিন্তু খুব আসার পসিবিলিটিস আছে। তো আমি কি বললাম, আমি বললাম যে এখানে তাহলে ড্রাই ওয়াশিং তরল রূপে, তাহলে কি হয়, ড্রাই ওয়াশিং তরল রূপে কি ব্যবহৃত হয়, দেখো ড্রাই ওয়াশিং তরল রূপে উলের কাপড় ও দামি সিনথেটিক কাপড়ে ড্রাই ওয়াশিং তরল রূপে 112 ট্রাইক্লোরোইথিন কি ব্যবহৃত হয়, 112 ট্রাইক্লোরোইথিন বা ওয়েস্ট্রোসল। এছাড়া কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহৃত হয়, কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহৃত হয় অস্ত্রোপচারে চেতনানাশক রূপে। দেখো আমাদের আগে একটা টাইমে ওই ছেলে ধরা ছিল না, ওরা অনেক সময় বা এখনো এই ট্রেন্ডটা আছে যে তোমার ঢাকায় আসছে কেউ, তাকে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেছে। এখানে যে কাজটা করা হয় সেটা হচ্ছে ক্লোরোফর্ম দিয়ে নর্মালি অজ্ঞানটা করা হয়, এবং সেই ক্লোরোফর্মের সংখ্যাটা যদি দেখো সেটাও কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড, যেমন ধরো যে CHCl3, অর্থাৎ এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে একটা তোমার ক্লোরোফর্ম, এবং এটা দিয়ে এরকমভাবে অজ্ঞান করে মানুষকে নিয়ে যেতে পারে। সো সেম এই ক্লোরোফর্মটা তোমার একটা টাইমে তোমার অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত হইতো, মানুষকে অজ্ঞান করার জন্য। বাট পরবর্তীতে এটার অনেক বাজে ধরনের সাইড ইফেক্ট বের হয়েছে, যে কারণে এখন আর ক্লোরোফর্ম তোমার চিকিৎসা ক্ষেত্রে ইউজ করা হয় না। কেন? কারণ হচ্ছে ক্লোরোফর্মের ক্ষেত্রে প্রথমত অনেক সময় এতটাই মানে ইনহিবিশন হয় তার নার্ভাস সিস্টেম, যে ওই পেশেন্টটা মারা যায় ডিরেক্টলি, জাস্ট ক্লোরোফর্মের কারণে মারা যায়। আবার অনেক সময় আছে যে ক্লোরোফর্মের রিয়াকশন শেষ হয়ে গেছে, পেশেন্ট উঠে গেছে অপারেশনের মাঝখানে, তো সেখানে এত বেশি কন্ট্রোল করা যায় না, যে কারণে ক্লোরোফর্মটা আর এখন ইউজ করা হয় না। তো চেতনানাশক রূপে বহু আগে আমরা সেই ক্লোরোফর্মটা ব্যবহার করতাম অস্ত্রোপচারের পূর্বে। এটি লিভারে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে এবং এটিতে ক্যান্সার সৃষ্টির প্রবণতা থাকায় বর্তমানে এর পরিবর্তে স্থানিক চেতনানাশক অর্থাৎ লোকাল অ্যানেস্থেসিটিক রূপে ক্লোরোমিথেন CH3Cl, আগেটা ছিল CHCl3, এখন হচ্ছে CH3Cl, ক্লোরোইথেন এবং 2-ব্রোমো 2-ক্লোরো 1,1 ট্রাইফ্লোরোইথেন বা ফ্লুথেন ব্যবহৃত হয়। খুব ইম্পর্টেন্ট, এখন চেতনানাশক রূপে কোনটা ব্যবহৃত হয় দেখো, এখন চেতনানাশক রূপে কোনটা ব্যবহৃত হয়। একজন পেজ খুঁজতেছো ভাই, অ্যালকাইল হ্যালাইডের সেকশনে যাও, অ্যালকাইল হ্যালাইডের সেকশন আছে, আমি দেখি পেজটা কত, পেজটা এখানে আছে কিনা। 259 পেজ, 259 পেজ। আচ্ছা, সো এখানে কি বললাম যে তোমার অস্ত্রোপচারের পূর্বে এখানে কি করো, স্থানিক চেতনানাশক অর্থাৎ লোকাল অ্যানেস্থেসিয়া এখন আমরা ইউজ করি। অর্থাৎ একটা ধরো যে হাতের কোনো কিছু একটা অপারেশন করতে হবে, তখন শুধুমাত্র এই হাতটাকে অবশ করা হয়, বাকি পুরা বডিকে অবশ করা হয় না। আগে জাস্ট সেন্ট্রালি অবশ করা হয়তো, পুরা বডিকে অবশ করা লাগতো, পুরা মানে ওই পেশেন্ট একেবারে পুরা ঘুমের মধ্যে থাকতো, তো এরকম টাইপের। তো এখন আর সেটা করা লাগে না, এখন আমরা লোকাল অ্যানেস্থেসিয়া আবিষ্কার হয়ে গেছে। লোকাল অ্যানেস্থেসিয়া তোমার যেই জায়গায় অপারেশন করা দরকার সেই জায়গাটাকে আমরা এখন অবশ করে দিতে পারি। আচ্ছা, তো সেটার রূপে আমরা কি ইউজ করি দেখো, ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, আর একটা হচ্ছে 2-ব্রোমো 2-ক্লোরো 1,1 ট্রাইফ্লোরোইথেন। এটা জাস্ট সংখ্যাটা যদি লিখো তাহলে নামকরণটা খুব ইজি হবে। দেখো একটার সাথে এইদিকে হাইড্রোজেন আছে, একদিকে ব্রোমিন আছে, একদিকে ক্লোরিন আছে, আর একদিকে তোমার এই কার্বন আছে, আর একদিকে এখানে ফ্লুরিন আছে, এদিকে ফ্লুরিন আছে, এদিকে ফ্লুরিন আছে। সো তুমি নামকরণ করবা কিভাবে, বা যেখানে তুমি কার্যকরীমূলক বেশি পাবা সেখান থেকে নামকরণ করা শুরু করো। তাহলে এটাকে দাও 1 নম্বর কার্বন, এটাকে দাও 2 নম্বর কার্বন। তাহলে ভাই এটার নামটা কি আসে দেখো তো, 1,1,1। 1 নম্বরে কয়টা ফ্লুরিন আছে, 3টা ফ্লুরিন। সো 1,1,1 ট্রাইফ্লুরো, 1,1,1 ট্রাইফ্লুরো, ঠিক আছে, ট্রাইফ্লুরো আসে। আর 2 নম্বরে একটা ব্রোমিন আছে, 2 নম্বরে ক্লোরিন আছে। সো আমি লিখতে পারি 2-ব্রোমো, তারপরে আরেকটা হচ্ছে 2-ক্লোরো, ঠিক আছে, 2-ক্লোরো। এখন দেখো আমরা যখন নামটা যখন লিখবো তখন সাজায় লিখতে হবে, যেটার নামের আগে তোমার অ্যালফাবেট আগে আছে সেটাকে আগে লিখতে হবে। সো আগে লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে 2-ব্রোমো, তারপরে লিখতে হবে 2-ক্লোরো, অর্থাৎ বি আগে, তারপরে সি, তারপরে হচ্ছে টি, ঠিক আছে, তারপরে হচ্ছে এফ। সো 2-ব্রোমো 2-ক্লোরো, তারপরে 1,1,1 ট্রাইফ্লুরো, তারপরে কার্বন কয়টা, 2টা কার্বন, কত বন্ধন, একক বন্ধন, তাহলে অ্যালকেন, 2টা কার্বনের অ্যালকেন কি ইথেন। তাহলে এটার সংখ্যাটা এইভাবে মনে রাখতে পারবা তুমি, যদি জাস্ট এই সংখ্যাটা জাস্ট মনে রাখো, তাহলে এই নামটা মনে রাখাটা এত বেশি দরকার নাই। তাহলে দেখো 2-ব্রোমো 2-ক্লোরো 1,1,1 ট্রাইফ্লুরো ইথেন বা ফ্লুথেন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়, ফ্লুথেন ব্যবহৃত হয়, ফ্লুথেন ব্যবহৃত হয়। আর তারপর যা অগ্নি নির্বাপক রূপে, বর্তমানে উত্তম অগ্নি নির্বাপক রূপে ড্রাইব্রোমো ক্লোরোফ্লুরোমিথেন ব্যবহৃত হয়। এটি অদাহ্য উদ্দামে বায়ু অপেক্ষা ভারী, এটি একটি হেলোন্স সদস্য। এটা একটি কি সদস্য, হেলোন্স সদস্য। তাহলে দেখো
এখানে কি কি ইউজ, এটার ইউজ থেকে এবার মেডিকেল এডমিশন একটা কোশ্চেন আসবে, লিখে রাখো এটা। আমি যে কথাটা বলতেছি যে এইখানের অ্যালকাইল হ্যালাইডের আমি লিখে দিলাম, অ্যালকাইল হ্যালাইডের ইউজ থেকে অ্যালকাইল হ্যালাইডের ইউজ থেকে মেডিকেল এডমিশনে এবার মেটে আসবে, ঠিক আছে, ইউজ থেকে এবার মেডিকেল এডমিশনে আসবে, প্রশ্ন একটা না একটা আসবে, ঠিক আছে, লিখে রাখো। সো এখানে কি বললাম যে তোমার অগ্নি নির্বাপক রূপে বর্তমানে উত্তম অগ্নি নির্বাপক রূপে ডাইব্রোমো ক্লোরোফ্লুরোমিথেন ব্যবহৃত হয়। এটারও সংকেতটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে ডাইব্রোমো ক্লোরোফ্লুরো, অর্থাৎ এটা একটা ক্লোরিন, দেখো এটা একটা ক্লোরিন। সো এখানে আমরা একটা ব্রোমিন দিলাম, এখানে হচ্ছে আমরা একটা ক্লোরিন দিলাম, এখানে হচ্ছে আমরা আরেকটা ব্রোমিন দিলাম, এখানে হচ্ছে তোমার একটা ফ্লুরিন দিলাম। তাহলে কি আসে দেখো, এই একটাই কার্বন, তাহলে এখানে ব্রোমিন কটা হয়, ব্রোমিন হচ্ছে দুইটা, তাহলে 1 তো দেওয়ার দরকার না যেহেতু একটা কার্বন। সো ব্রোমিন কটা আছে, দুইটা। সো ডাইব্রোমো, তারপরে ফ্লুরো মিথেন। মিথেন মানে কি একটা কার্বনের অ্যালকেন। সো একটা কার্বনের অ্যালকেন সদস্যের নাম হচ্ছে মিথেন, ঠিক আছে, একটা কার্বনের অ্যালকেন সদস্যের নাম কি, মিথেন। তাহলে আমি কি বললাম দেখো, কি বললাম যে ডাইব্রোমো, তারপরে ক্লোরোফ্লুরো মিথেন। সো এটা আমরা ইউজ করি অগ্নি নির্বাপক রূপে। তুমি জাস্ট এভাবে যে সংখ্যাটা লিখে রাখো তাহলে কিন্তু তোমার ভুলটা হবে না। আচ্ছা, হিমায়ক রূপে ব্যবহৃত হয়, রেফ্রিজারেন্ট ও প্রোপেলেন্ট গ্যাস রূপে ব্যবহৃত হয় ক্লোরোফ্লুরোকার্বন, এটা খুব ইম্পর্টেন্ট, বা সিএফসি হলো মিথেন ও ইথেনের ক্লোরোফ্লুরো জাতক। অর্থাৎ আমরা রেফ্রিজারেটরে ঠান্ডা করার জন্য নিচে একটা আমরা তোমার সাবস্টেন্স আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে সেটার নামে হচ্ছে তোমার ওই সিএফসি, ঠিক আছে। ওই সিএফসি গ্যাসটা দিয়েই কিন্তু আমরা যে রেফ্রিজারেটর বা ফ্রিজে আমরা হচ্ছে তোমার কাজ করি। তো এরা গন্ধহীন, অধার্য, অবিষাক্ত, পানিতে অদ্রবণীয়, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং অল্প চাপে তরলীভূত করা যায়। এদের বাণিজ্যিক নাম হলো ফ্রিয়ন্স। এদের বাণিজ্যিক নাম কি, ফ্রিয়ন্স। তবে এদের একটা সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে এরা ওজোন স্তর ক্ষয় করে। এরা ওজোন স্তর কি করে, তোমার ক্ষয় করে। আচ্ছা, তারপরে নিচে যাও, হিমায়ক যন্ত্রের তরল রূপে ফ্রিয়ন কত ব্যবহৃত হয় দেখো, ফ্রিয়ন 11 যেটা সংকেত হচ্ছে CFCl3, ফ্রিয়ন 12 যেটা হচ্ছে CF2Cl2, ফ্রিয়ন 114 সেটা হচ্ছে CF2Cl বা 1,2 ডাইক্লোরো 1,2,2 টেট্রাফ্লুরো ইথেন ব্যবহৃত হয়। এসব সিএফসি এরোসল স্প্রে তৈরিতে প্রোপেলেন্ট গ্যাস রূপে, হেয়ার স্প্রে, কীটনাশক ও সুগন্ধি রূপে গৃহ সামগ্রীতে ব্যবহৃত হয়। মাথায় রাখা লাগবে, মানে মাথায় রাখা লাগবে। দেখো, হিমায়ক যন্ত্রের তরল রূপে কোন ফ্রিয়নটা ব্যবহৃত হয়, হিমায়ক যন্ত্রের তরল রূপে তোমার ব্যবহৃত হয় হচ্ছে ফ্রিয়ন 11 যেটা সংকেত হচ্ছে CFCl3, ফ্রিয়ন 11। আরেকটা হচ্ছে তোমার এখানে হচ্ছে ফ্রিয়ন 12, এখানে হচ্ছে কি ফ্রিয়ন 12, ফ্রিয়ন কি 12। তারপর দেখো এখানে হচ্ছে ফ্রিয়ন 114 ব্যবহৃত হয়, যেটার সংকেত হচ্ছে CF2Cl বা 1,2 ডাইক্লোরো 1,2,2 টেট্রাফ্লুরো ইথেন ব্যবহৃত হয়, ঠিক আছে। কোনটা দেখো, ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12 আর ফ্রিয়ন 114। আমার সাথে সাথে পড়ে যাও, ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12 আর ফ্রিয়ন 114 এটা কিন্তু এবার পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি রেফ্রিজারেটর বা হিমায়কের তরল রূপে ব্যবহৃত হয় না। নিচের কোন ফ্রিয়নসটি রেফ্রিজারেটরের তোমার তরল রূপে ব্যবহৃত হয় না, একটা হচ্ছে ফ্রিয়ন 11, একটা ফ্রিয়ন 12 আর একটা ফ্রিয়ন 114, আর একটা অপশন তারা বাড়তি দিয়ে দিবে, তোমরা পাজলড হয়ে যাবে। অথবা কোশ্চেনগুলো এমন ভাবেও আসতে পারে, নিচের কোনটি ফ্রিয়ন 11 এর সংকেত, সেটা হচ্ছে CFCl3, নিচের কোনটি ফ্রিয়ন 12 এর সংকেত, সেটা হচ্ছে CF2Cl2, নিচের কোনটি ফ্রিয়ন 114 এর সংকেত, CF2Cl, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে RX এর ব্যবহার। আমরা যখন গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করতে যাই তখন আমাদের এই অ্যালকাইল হ্যালাইড লাগে, কারণ গ্রিগনার্ড বিকারকে দেখো তোমার কি আছে, গ্রিগনার্ড বিকারকের সংকেতটা দেখো, গ্রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে অ্যালকাইল, মানে তোমার অ্যালকাইল গ্রুপ, তারপরে ম্যাগনেসিয়াম, সেটার সাথে হচ্ছে তোমার হাইড্রোজেন যুক্ত আছে, আর MgX, সেটাকে বলা হয়েছে তোমার গ্রিগনার্ড রিয়েজেন্ট। সো এই গ্রিগনার্ড রিয়েজেন্ট যদি প্রস্তুত করতে চাই, দেখো এখানে আমার R লাগবে, X লাগবে, সেটা তো আমি RX থেকে পাই, সেটাকে যদি আমি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে আমি RMgX পাবো, দ্যাটস ইট। অর্থাৎ আমরা যদি গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করতে চাই, গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করার জন্য আমাদের এই অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন পড়বে। আচ্ছা, সো গ্রিগনার্ড বিকারক প্রস্তুত করার জন্য আমাদের এখানে দরকার নাই, জাস্ট এটা দেখে রাখো, গ্রিগনার্ড বিকারক প্রস্তুতে কতটুকু টেম্পারেচার দিতে হয়, 22 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়। কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়, 22 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হয়। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক অত্যন্ত সক্রিয় জৈব ধাতব যৌগ হয়, এটি হাইড্রোজেন পরমাণুযুক্ত অ্যালকেন।
কার্বন ডাইঅক্সাইড না, তাই শুষ্ক ইথারে গ্রিগনাট বিকারক, দেখো এই জিনিসটা জেনে রাখো, তাই শুষ্ক ইথারে গ্রিগনাট বিকারক প্রস্তুতির বিক্রিয়াটি ঘটানো হয়। কেন পানিতে ঘটানো হয় না? কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে খুব সক্রিয় ধাতু, এটা পানির সাথে বিক্রিয়া করে তোমার তখন বিস্ফোরণও ঘটাইতে পারে। দ্যাটস ওয়াই এটা পানির সাথে বিক্রিয়া করানো হয় না, শুষ্ক ইথারে দ্রাবক রূপে শুষ্ক ইথার নেওয়া হয় গ্রিগনাট বিকারক প্রস্তুতের সময়। আচ্ছা, তারপরে আমরা নিচের দিকে যাই। দেখো গ্রিগনাট বিকারক প্রস্তুতিতে পানির উপস্থিতি, এটা আমি বললাম যে এখানে কেন আমরা ইউজ করি শুষ্ক ইথার আমরা কেন ইউজ করি সেটা আমরা বললাম। আচ্ছা, নিচের দিকে যাই। গ্রিগনাট বিকারক প্রস্তুতিতে আরএক্স এর ব্যবহার, এটা এবার সেম পেজ আসলো। তারপরে আসো অ্যালকোহল, ইথার এবং এমিন। আমরা এখন কোনটা পড়বো? অ্যালকোহল, ইথার এবং এমিন। তোমরা সবাই বুঝতেছো তো নাকি? অ্যালকোহল, ইথার এবং এমিন। আচ্ছা, অ্যালকোহল, ইথার ও এমিন। দেখো অ্যালকোহল কি সেটা তোমরা সবাই জানো, সেখানে OH গ্রুপ থাকে, এমিন গ্রুপ কি সেখানে NH2 গ্রুপ থাকে, ইথার কি মাঝখানে অক্সিজেন থাকে। তো দেখো আমরা এখন নিচের দিকে যদি একটু যাই, কার্যকরীমূলক একক বন্ধন আছে। দেখো এইটা জাস্ট একটু দাগতে রাখে, তোমরা নিজেরাই জানো যে কার্যকরীমূলকে একক বন্ধন আছে অ্যালকোহল, ইথার, এমিন ও হেলো অ্যালকেন যৌগে একক বন্ধন আছে। দেখো তুমি দেখো যদি OH গ্রুপটা যদি দেখো, OH গ্রুপ এখানে O আর H একক বন্ধন। তুমি যদি NH2 গ্রুপটা দেখো, N এখানে হাইড্রোজেন একটা, এখানে একটা হাইড্রোজেন, NH2 গ্রুপ। ভাই ইথার যদি দেখো তাহলে এখানে অক্সিজেন, দুই পাশে হচ্ছে তোমার দুইটা বন্ড। সো এখানে প্রত্যেকটার মধ্যে একক বন্ধন বিরাজ করতেছে। কোন কোনগুলোর মধ্যে? অ্যালকোহল, ইথার, এমিন এবং হেলো অ্যালকেন। হেলো অ্যালকেন মানে একটু আগে যা পড়ে আসলাম আমরা, তোমার হেলো অ্যালকেন, ঠিক আছে, যেমন RX, ঠিক আছে, ওইখানে জাস্ট ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, ঠিক আছে। সো এগুলো একক বন্ধনে থাকে। আচ্ছা, আর দ্বিবন্ধন কোনগুলোর মধ্যে থাকে? ভাই দ্বিবন্ধন থাকে কিটুনে। তুমি যদি কিটুনের কথা চিন্তা করো, দেখো এখানে কার্বনের পরে দুইটা বন্ধন, দেন অক্সিজেন, অ্যালডিহাইডে থাকে CH, এক পাশে H আর এক পাশে হচ্ছে তোমার এরকম। আর যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিডের কথা চিন্তা করো, তখনও কিন্তু সেখানে দ্বিবন্ধন এক্সিস্ট করে। তার দ্বিবন্ধন এক্সিস্ট করে হচ্ছে কার্যকরীমূলকের এইগুলাতে, আর একক বন্ধন এক্সিস্ট করে আমরা দেখলাম সেটা হচ্ছে কি তোমার অ্যালকোহল, ইথার, এমিন ও হেলো অ্যালকেন যৌগে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা আসতে পারে পানি অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে কোনটার তড়িৎ ঋণাত্মকতা কত এবং তাদের তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সটা কত। এটা খুব সহজ কোশ্চেন হলে দিয়ে দিতে পারে। যেমন দেখো অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 এবং হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। সো তাদের পার্থক্য হচ্ছে 1.4। সো দ্যাটস ওয়াই তাদের মধ্যে পোলারিটির সৃষ্টি হয়। আর একটা জিনিসের তড়িৎ ঋণাত্মকতা তোমাকে বলে দিই, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত ভাই? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5। আচ্ছা, তারপর ভাই ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? কেউ বলতে পারো ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ভাইয়া, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4। আর তোমার নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার 3। তাহলে দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3 মনে রাখবা কিভাবে? দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3, তারপরে হচ্ছে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। দেখো 3 আর 4 যোগ করলে দেখো নাইট্রোজেন 7, তারপরে অক্সিজেন 8, তারপরে ফ্লুরিন 9। পর্যায় সারণীর পাশাপাশি আসে না, একটার পর আরেকটা। তো তুমি দেখো নাইট্রোজেন এবং ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার গড় অর্থাৎ 3+4/2 নাইট্রোজেন এবং ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার গড় বা অ্যাভারেজ হবে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তিনটা তুমি মনে রাখতে পারলা। কার্বন মনে রাখলা 2.5, হাইড্রোজেন মনে রাখলা 2.1। তাদের এই তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুগুলো অন্তত তোমাকে মনে রাখতেই হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা তো পোলারিটির ক্রম যদি আমরা দেখি, পোলারিটি কোনটাতে বেশি হয়? দেখো পানিতে হচ্ছে পোলারিটিটা বেশি হয়। পানিতে পোলারিটিটা বেশি হয় কারণ এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি। তারপরে CH3OH এর মধ্যে যেটা আছে তার পোলারিটিটা আরেকটু কম হয়। CH3O CH3 তার মধ্যে পোলারিটিটা আরও কম হয়। এটা কেন হয় সেটা তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে আছে আমাদের অক্সিজেন, এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন। তো ভাই এখানে যে কার্বন আছে, এখানে যে কার্বন আছে, কার্বন আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি দেখো, কার্বন কত? 2.5, অক্সিজেন কত? 3.5। তাহলে তাদের ডিফারেন্স হচ্ছে 1। আর যদি তুমি এদিকে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে দেখো তাহলে ডিফারেন্স কত হয়? 1.4। তার মানে পোলারিটি কোনটাতে বেশি? পানিতে বেশি, এটাতে বেশি, তারপরে এটাতে। তো এটা ক্রমটা তোমরা আশা করে মনে রাখতে পারবা। পানি হচ্ছে বেশি, তারপরে হচ্ছে মিথানল, তারপরে হচ্ছে কি তোমার ডাইমিথাইল ইথার, তারপরে কি ডাইমিথাইল ইথার। অ্যালকোহল এমিন পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার পানিতে অদ্রবণীয়। ইথার কেন পানিতে অদ্রবণীয়? এই যে ইথারটা আছে সেই ইথারটা কেন পানিতে অদ্রবণীয় একটু আমরা চলো দেখি।
দেখো পানির মধ্যে যেটা হয় অ্যালকোহল অনুসময়ের মধ্যে অ্যালকোহলটা পানিতে দ্রবীভূত থাকতে পারে, সেটার কজ হচ্ছে অ্যালকোহল তোমার পানির সাথে কিংবা এমিন পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। আর তোমার ইথার অণুতে যেটা হয় হাইড্রোজেন বন্ধন কেউ গঠন করতে পারে না পানিতে। দেখো তুমি কোনো একটা যৌগ যদি পানিতে দ্রবীভূত হইতে হয় তাহলে সেই যৌগটাকে অবশ্যই সেই পানিটার সাথে সংযুক্ত হইতে হবে, সামহাউ রিঅ্যাকশন ঘটাইতে হবে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ হইতে হবে, তো তাদের মধ্যে বন্ডিংটা শক্ত হইতে হবে। এখন তোমার কাছে যেই দেখো পানিটা যেটা আছে কিংবা মিথানলটা যেটা আছে সেটা কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে পানির সাথে। এখন ভাই কারা কারা হাইড্রোজেন বন্ধন গঠন করবে লিখে রাখো। ফন হাইড্রোজেন বন্ধন গঠন করে, ফন ফ্লুরিন, নাইট্রোজেন এবং অক্সিজেন এদের মধ্যে কেউ যদি পানিতে আসে তখন এরা নাইট্রোজেন বন্ধন গঠন করতে পারে। এর বাইরে কেউ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তো দেখো এখানে আমাদের H2O আসছে, সো H2O এর মধ্যে এখানে O এর দেখো মুক্তজোড়ী ইলেকট্রন আছে দুইটা, এখানে আমাদের একটা অ্যালকোহল আসছে মিথানল, দেখো এখানে R গ্রুপ আছে, তারপরে O, তারপরে H। সো এখানে যে হাইড্রোজেনটা আছে, দেখো এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা কি করছে, এখানের তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, আবার এখানে যে অক্সিজেনটা আছে এটা এই হাইড্রোজেনের সাথে তোমার বন্ডিংটা তৈরি করছে। সো এটা হাইড্রোজেন বন্ড, এবং এই হাইড্রোজেন বন্ডটা তৈরি হওয়া পসিবল কারণ এখানে হাইড্রোজেন এবং তার বাইরে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে সেই বন্ধনটা হয়েছে। সো দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন তাদের মধ্যে বন্ধনটা হয়েছে, সো এটা হাইড্রোজেন বন্ধন গঠন হওয়াটা সম্ভব। দ্যাটস এখানে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হচ্ছে, এবং এখানে তোমার যেই এমিনটা সেই এমিনটা ওইভাবে দ্রবীভূত হইতে পারতেছে। বাট তুমি যখন ইথারের ক্ষেত্রে যাবা, ইথারের ক্ষেত্রে ভাই প্রবলেমটা কি হবে, ইথারের ক্ষেত্রে তুমি এরকম কোনো সাবস্টেন্স পাবা না। যেমন ধরো এখানে অক্সিজেন আছে, ঠিক আছে, বাট এখানে আছে ধরো যে CH3, এখানে H, দেন এখানে H এবং এখানে H। আবার ধরো এখানে হচ্ছে তোমার ধরো যে C, দেন এখানে H, দেন এখানে H, দেন এখানে H। এখানে কাহিনী যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। অক্সিজেন কার কাছ থেকে ইলেকট্রন নেয়, কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেয়। সো এই হাইড্রোজেন তোমার সরাসরি ডিরেক্টলি অক্সিজেন কিংবা নাইট্রোজেনের সাথে যুক্ত না এখানে। সো হাইড্রোজেনের যে পজিটিভিটিটা যতটুকু সৃষ্টি হওয়ার দরকার হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য ততটুকু পজিটিভিটি সৃষ্টি হয় না, আলটিমেটলি পানির সাথে এতটা বেশি আকর্ষণ করতে পারে না, ইথার হচ্ছে পানিতে তখন অদ্রবণীয় থাকে। ঠিক আছে, এখন এই সংকেতগুলো একটু দেখো, তোমরা এই সংকেতগুলো একটু দেখো যে এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল মানে কি আর ফেনল মানে কি। দেখো বেনজাইল অ্যালকোহল বা ফিনাইল মিথানল এটা কিন্তু তোমার একটা বেনজাইল অ্যালকোহল বা ফিনাইল মিথানল এটা কিন্তু একটা এলিফেটিকের আন্ডারে পড়ে আগে। আর দেখো ধরো এটা হচ্ছে একটা বেনজিন চক্র। এখন এই বেনজিন চক্রতে যদি ডিরেক্টলি কোনো OH সংযুক্ত থাকে তখন কিন্তু সেটাকে আমরা এলিফেটিক অ্যালকোহল না বলে সেটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, সেটা হচ্ছে ফেনল। ঠিক আছে, সেটা হচ্ছে কি ফেনল। আর এটা হচ্ছে এলিফেটিক অ্যালকোহল কেন, কারণ এখানে দেখো এখানে CH2OH এটা ছিল মেইন, তার সাথে সাথে তোমার এখানে গিয়ে তারপরে যুক্ত হয়েছে এখানে একটা বেনজিন চক্র। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল বা ফিনাইল মিথাইল। দেখো এটা হচ্ছে ফিনাইল, তারপর এটা হচ্ছে মিথানল অথবা বেনজাইল অ্যালকোহল। কোনটা বেনজাইল অ্যালকোহল, কোনটা 2-ফিনাইল ইথানল আর কোনটা ফেনল দেখে নাও। দেখো এটা হচ্ছে 2-ফিনাইল ইথানল। কিভাবে হইলো, আমরা যদি এখানে নাম্বারিং করি এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে এই যে একটা গ্রুপ আছে যেটাকে বলা হচ্ছে ফিনাইল, আর তারপরে হচ্ছে ইথান। দেখো ফিনাইল গ্রুপ মানে কি, আমরা যেই তোমার বেনজিনটা লিখি সেই বেনজিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরাই নিই তখন যেটা থাকে সেটা হচ্ছে ফিনাইল গ্রুপ। দেখো এদিকে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, তাই না, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে। এখন এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেনের মধ্যে যদি আমি কোনো হাইড্রোজেনকে সরাই নিই তখন আমি যে আমার একটা হাত খালি থাকবে না, তখন এই যে গ্রুপটা হবে C6H5 গ্রুপটা একটা হাত খালি, তখন সেই গ্রুপটাকে বলা হবে ফিনাইল গ্রুপ। আচ্ছা, তারপর দেখো ফেনলের সংখ্যা। তো দেখো ফেনল কারা, ফেনল হচ্ছে তারা যারা হচ্ছে তোমার ফেনল হচ্ছে তারা যাদের ওই যে OH গ্রুপটা সেই OH গ্রুপটা ডিরেক্টলি সেই ফিনাইল গ্রুপের সাথে সংযুক্ত আছে বা ডিরেক্টলি বেনজিন চক্রের সাথে সংযুক্ত আছে, সেটা হচ্ছে তোমার মানে তোমার ফেনল। এখন ফেনল হচ্ছে অ্যাসিডিক। ফেনল কি ভাই, ফেনল হচ্ছে অ্যাসিডিক। ফেনল হচ্ছে অ্যাসিডিক। ভাই ফেনল কেন অ্যাসিডিক সেটার কজ হচ্ছে, সেটা অনেকগুলা কজ। ফেনল নিয়ে প্রায় আমার মনে করো যে প্রায় ধরো যে 2 ঘন্টার লেকচার আছে।
ঠিক আছে, ফেনল নিয়েই প্রায় 2 ঘন্টার লেকচার আছে। সো এটা কেন অ্যাসিডিক হলো, কোন কারণে অ্যাসিডিক হলো, প্রত্যেকটা জিনিসের বেসিক কজ আছে। আমি জাস্ট তোমাদেরকে যতটুকু জিনিস বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা হয়তো এখন বুঝবা না, অনেকে যারা আমার লেকচারগুলো দেখো না, কনজুগেশন জিনিসটা যদি যাদের ক্লিয়ার থাকে তারা হয়তো বা বুঝতে পারো। তো এখানে ধরো অক্সিজেন আছে আর এখানে ধরো যে হাইড্রোজেন আছে। সো এখানে কি হবে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো অক্সিজেন হচ্ছে তোমার নেগেটিভ হবে, আর হাইড্রোজেন হচ্ছে আস্তে আস্তে একটু একটু ধনাত্মক হবে, পজিটিভ হবে। সো এই যে অক্সিজেনের আংশিক ঋণাত্মক হওয়া, হাইড্রোজেনের আংশিক ধনাত্মক হওয়া, সেই কারণে আস্তে একটা সময় কি হবে, হাইড্রোজেনটা এখানে ছুটে যাবে, কি আকারে ছুটে যাবে, H+ আকারে ছুটে যাবে, আর এইদিকে ফিনক্সাইড আয়ন থেকে যাবে, এদিকে যে আয়নটা থাকবে সেটা ফিনক্সাইড আয়ন। তার মানে এই যে ফেনলটা আছে সেটা কি করে, H+ কে দান করে, সেটা কি করে, H+ কে দান করে। সো H+ কে যেহেতু দান করে তাই সেটা অ্যাসিডিক, এবং লিটমাস পেজ সেই লিটমাসের বর্ণ সে ওইভাবে পরিবর্তন করে। অ্যাসিড কি করে, নীল লিটমাসের বর্ণ পরিবর্তন করে লাল করে। মনে রাখবা কিভাবে, কোনটা কোন লিটমাসকে নীল করে, কোনটা কোন লিটমাসকে লাল করে। দেখো, নীল লিটমাসকে লাল করে হচ্ছে অ্যাসিড, নীলকে লাল করে হচ্ছে কি তোমার অ্যাসিড। আর বেজ বা ক্ষার কি করে, বেজ বা ক্ষার হচ্ছে লালকে নীল করে। দেখো, ধরো একটা মেয়ের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, তাই তো করা হয়, নাকি ক্ষার নিক্ষেপ করা হয়, মেয়েদের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। ধরো কোনো কারণে একজন প্রপোজাল দিছে, সে প্রপোজাল মানে না, ওই মেয়ের উপর কেউ গিয়ে অ্যাসিড নিক্ষেপ করে ফেলছে, তাহলে অ্যাসিড নিক্ষেপটা কাদের উপর হচ্ছে, মেয়েদের উপর হয়। তো তুমি দেখো নীল আর লাল এই কম্বিনেশন দিয়ে তুমি একটা মেয়ের নাম বানাবা। দেখো নীলা, এটা হচ্ছে একটা মেয়ের নাম, নীলা একটা মেয়ের নাম। তো নীলা আমি লিখলাম, নীলা হচ্ছে একটা মেয়ের নাম, বাট এখানে যদি আমি লাল এবং নীলের প্রথম অক্ষর দিয়ে বানাই লানি, সো লানি আসলে কোনো মেয়ের নাম না, ঠিক আছে। সো আমরা দেখতে পারতেছি নীলা হচ্ছে কোনো একটা মেয়ের নাম, সো এই মেয়েটা নীলা মেয়ের নাম, সো মেয়েদের উপর অ্যাসিড ছাড়া হয়, সো অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে, নিতে নীল লাতে লাল, সো নীল লিটমাসকে লাল করে। এখন অনেকের প্রশ্ন আছে যে ভাইয়া এটা তো খুব ইজি, আপনি যেটা ফেনলটা যেটা বুঝাইছেন সেটা তো খুব ইজি, আমরাও বুঝতেছিলাম এখানে হাইড্রোজেন আয়ন ছুটে যাবে। আরে ভাই, এখানে তো OH আছে, কেন OH-টা ছুটলো না? দেখো, অ্যালকোহল নর্মাল যখন আমরা এলিফেটিক অ্যালকোহলের ক্ষেত্রে যাব, এলিফেটিক অ্যালকোহলগুলো যদিও অ্যাসিডিক, বাট সামটাইমস তারা কিন্তু ক্ষারীয় রূপে আচরণ করে, অর্থাৎ তাদের মধ্যে মোটামুটি উভধর্মী বৈশিষ্ট্য আছে। আমি তোমাকে একটা অ্যালকোহলের কথা দেখাই, যেমন ধরো যে CH3 দেন CH2 দেন ধরো যে CH2OH, এটা হচ্ছে একটা এলিফেটিক অ্যালকোহল। ভাই এখন তুমি বলতে পারো ভাই এই অ্যালকোহলটা কি, এই অ্যালকোহলটা যদি বলতে হয় তাহলে এই অ্যালকোহলটা মোটামুটি উভধর্মী। কারণ তোমার কাছে মনে হইতেছে ভাই আপনি একটু আগে যেটা বুঝলেন সেটা খুব ইজিলি আমরা বুঝতে পারছি, সেখানে হচ্ছে H+ ছাড়ে, সেই জন্য অ্যাসিডিক। কিন্তু ভাই এখানে তো OH- সে ছাড়তে পারে, সো OH- যদি সে ছাড়ে তাহলে তো সে ভাই ক্ষারীয় হয়ে যাবে, তাই না? কারণ জলীয় দ্রবণে OH- কারা ছাড়ে, ক্ষার ছাড়ে। সো এই জিনিসটাই তোমাকে ক্র্যাক করতে হবে। যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে হচ্ছে ওই লেকচারগুলো দেখতে হবে, যেগুলো দেখার এখন কোনো টাইম নেই। তবে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো স্টুডেন্টস আছে, আমি তাদের জন্য আবার একটু দেখায় দিই ফেনলের লেকচারটা, ফেনলের লেকচারটা, না তোমাদের হয়তো বা মনে হইতে পারে যে জাস্ট বলতেছি, তোমরা একটু দেখে নাও ফেনলের লেকচারটা জাস্ট। তোমরা গিয়ে কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দিবা, ঠিক আছে? কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দিবা। তো কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দেওয়ার পরে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে, কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দেওয়ার পরে নিচে যাবা। তো তোমার যদি কোর্সটা পারচেস করা থাকে, তুমি হচ্ছে HSC সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফুল কোর্সে যদি তুমি যাও, তো নিচের দিকে তুমি গিয়ে এখানে মনে হয় 39 নম্বর লেকচার ছিল মনে হয়। এই যে দেখো, ফেনল পার্ট 1 আর ফেনল পার্ট 2, আমি তোমাদেরকে একটু বড় করে দেখাই। ফেনল পার্ট 1 আর একটা হচ্ছে ফেনল পার্ট 2, এই যে 40 নম্বর আর 41 নম্বর লেকচার। একটা হচ্ছে 1 ঘন্টা 5 মিনিটের, আর একটা হচ্ছে 27 মিনিটের, তার মানে মোটামুটি তোমার 1.5 ঘন্টারও কিছুটা উপরে, ঠিক আছে? সো 1.5 ঘন্টার উপরে জাস্ট ওই ফেনলটাই তোমার মোটামুটি পড়ানো হয়েছে, ঠিক আছে? তারপরে ডেটল, প্যারাসিটামল প্রস্তুতি সব কিছু আছে এখানে, পলিমারাইজেশন রিঅ্যাকশন এভরিথিং। তারপরে আবার তোমার HSC এর জন্য কি কি সৃজনশীল সলভ আছে, ঠিক আছে? তো সৃজনশীল সলভ আছে, আর সব টপিক্সের উপর এরকম ডিরেক্ট রিঅ্যাকশন আছে। নামকরণই দেখো, নামকরণই পড়ানো হয়েছে প্রায় 10 ঘন্টার মতন, তোমার কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কিছু মিস যাবে না একেবারে। নামকরণই পড়ানো হয়েছে প্রায় 10 ঘন্টার মতন। এই যে দেখো নামকরণের বিক্রিয়াগুলোর এক একটা ডিউরেশন দেখো, 1 ঘন্টা 57 মিনিট, 1 ঘন্টা 39 মিনিট, 1 ঘন্টা 11 মিনিট, এভাবে 7 নম্বর লেকচার পর্যন্ত 1 ঘন্টা 44 মিনিট, 11-12 ঘন্টা শুধু নামকরণে পড়ানো হয়েছে, ঠিক আছে? তোমাদের ইঞ্জিনিয়ারিং পুরাপুরি কভার হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা দেখো এখানে আবার ফিরে আসলাম। তার মানে অ্যালকোহল, ফেনল কি করে, ফেনল হচ্ছে অ্যাসিডিক। ফেনল কি করে, ফেনল হচ্ছে কি অ্যাসিডিক। সো ফেনল হচ্ছে অ্যাসিডিক। তারপরে যে অ্যালকোহলের শ্রেণী বিভাগ, দেখো অ্যালকোহলের অনেকভাবে শ্রেণী বিভাগ করা যায়। অ্যালকোহল সমূহকে OH মূলকের উপর ভিত্তি করে মূলত আমরা দুটা শ্রেণীতে বিভক্ত করি, খুব ইম্পর্টেন্ট। দেখো, OH মূলকের উপর ভিত্তি করে, হাইড্রোক্সিল মূলকের উপর ভিত্তি করে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার হাইড্রোক্সিল মূলকের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার মোনোহাইড্রিক অ্যালকোহল আর একটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। ভাই মোনোহাইড্রিক অ্যালকোহল কি, সেখানে শুধুমাত্র একটা OH গ্রুপ থাকবে। ভাই পলিহাইড্রিক অ্যালকোহল কি, সেখানে OH গ্রুপের সংখ্যা অনেক বেশি
বেশি থাকবে। তোমরা ক্লাস 9-10-এ একটা জিনিসের সংকেত পড়ে আসছো, গ্লিসারিন, ঠিক আছে, গ্লিসারিন বা গ্লিসারল। তো তোমরা বলবা গ্লিসারল কি মনোহাইড্রিক অ্যালকোহল নাকি পলিহাইড্রিক অ্যালকোহল, সেটা তোমরা একটু বলো দেখি। গ্লিসারলের সংকেতটা আমি একটু লিখে দিই। 3টা কার্বন থাকে, তারপরে CH2OH, তারপরে এখানে CHOH, তারপরে এখানে হচ্ছে তোমার CH2OH। তো এটা হচ্ছে তোমার গ্লিসারল। সো এই যে গ্লিসারল আছে, এই যে গ্লিসারল আছে, খেয়াল করো, এই যে গ্লিসারল আছে, সেই গ্লিসারল কি মনোহাইড্রিক অ্যালকোহল নাকি পলিহাইড্রিক অ্যালকোহল, সেটা তোমরা বলো। দেখো এখানে OH এর সংখ্যা 1-এর অধিক, OH এর সংখ্যা যদি 1-এর অধিক হয় তখন সেটাকে পলিহাইড্রিক অ্যালকোহল বলা হয়, তখন সেটা কি বলা হয়? পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে মনোহাইড্রিক অ্যালকোহলকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি, তারপর হচ্ছে টারশিয়ারি বা 3 ডিগ্রি। প্রাইমারি বা 1 ডিগ্রি কি, সেই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। OH যেই কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বন ডিরেক্টলি আর একটা কার্বনের সাথে সংযুক্ত। অর্থাৎ ধরো আমি এখানে দেখাইলাম যে এটা প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা। প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল ধরো এই যে CH3, তারপরে ধরো যে CH2OH, এখানে আমি জাস্ট CH3 দেন এখানে CH3 দেন C, দেন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেন হচ্ছে এখানে হচ্ছে তোমার OH, ঠিক আছে, CH2OH। তো এখানে দেখো 1 ডিগ্রি কোনটা? 1 ডিগ্রি হচ্ছে ভাই সেটা যেটার OH মূলক অর্থাৎ কার্যকরী মূলক যে কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বনকে তুমি দেখো, সেই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে সংযুক্ত। এই কার্বনকে যদি দেখি, এই কার্বন ডিরেক্টলি আর একটা কার্বনের সাথে সংযুক্ত, সো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। বা 2 ডিগ্রি অ্যালকোহল হইলে কি করতে হবে? 2 ডিগ্রি অ্যালকোহল হইতে গেলে এখানে আরও একটা CH3 লাগাই দাও, ঠিক আছে, তখন এটা 2 ডিগ্রি হবে। কারণ OH মূলক যে কার্বনের সাথে সংযুক্ত সেটা ডিরেক্টলি 2টা কার্বনের সাথে সংযুক্ত। তো 3 ডিগ্রি যদি বানাইতে চাও, এখানে তুমি CH3 বানাই দাও, হয়ে গেলে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বুঝতে পারছো কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তারপরে যাও, এটাকে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল বা তোমার টারশিয়ারি অ্যালকোহল এভাবে বলা হয়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। পলিহাইড্রিক অ্যালকোহল কোনটা? দেখো ইথিলিন ডায়ল, এই যে দেখো গ্লিসারিন বা গ্লিসারল, সেটাকে তোমার কি বলা হয়? তোমার পলিহাইড্রিক অ্যালকোহল বলা হয়। এবং এই যে পলিহাইড্রিক অ্যালকোহলগুলোর মধ্যে আরও একটা আছে, যেটা হচ্ছে তোমার 1 2 3 4 5 6, 6টা কার্বন দিবা, 6টা কার্বনের প্রত্যেকটাতে, 6টার কার্বনের প্রত্যেকটাতে OH গ্রুপ থাকবে, সেটাকে বলা হয় 1 2 3 4 5 6 হেক্সঅল বা সরবিটল। খুব ইম্পর্টেন্ট, এটা কি সরবিটল, এটা কি সরবিটল, হেক্সঅল বা সরবিটল। তারপরে দেখো পলিহাইড্রিক অ্যালকোহল সমূহ, দেখো এটা তোমরা নিজেরাই বুঝবা যে আমরা নর্মালি গ্লিসারিনটা কি হিসাবে ইউজ করি? ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে ইউজ করি না? শীতকালে কি দিই আমরা? এটা শরীরে দিই যেন শরীর না ফাটে। তো আমরা এটাকে ময়শ্চারাইজিং এজেন্ট হিসাবে ইউজ করতেছি পলিহাইড্রিক অ্যালকোহল সমূহকে। তাহলে গ্লিসারল যেহেতু এটা পলিহাইড্রিক অ্যালকোহলের মানে পোর্শন, সো আমরা বলতে পারি, এটা আমরা এভাবে মনে রাখতে পারি। তো পলিহাইড্রিক অ্যালকোহল সমূহ তোমার ময়শ্চারাইজিং এজেন্ট রূপে, চোখের ড্রপ রূপে ব্যবহৃত হয়, এবং যখন চোখের ড্রাইনেসের জন্য এবং স্কিনের বিভিন্ন ক্রিম তৈরিতে ব্যবহৃত হয়। এসব পলিহাইড্রিক অ্যালকোহল OH মূলকের মাধ্যমে হাইড্রোজেন বন্ধন দ্বারা বায়ু থেকে পানি অণুকে আবদ্ধ করে রাখে, তখন ত্বক কোমল ও মসৃণ থাকে। বুঝতে পারছো কিভাবে করে তারা? অ্যালকোহলের মধ্যে অনেক 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 OH গ্রুপ আছে। সো অনেক অনেক OH গ্রুপ থাকলে কি হয়, তারা কি করে, তোমার আলটিমেটলি এই বায়ুর যে পানিটা আছে, জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্পের সাথে হাইড্রোজেন বন্ধন ফর্ম করে এবং পানিটাকে ধরে রাখে। আর অন্য সময় কি হয়, ধরো ইজিলি নর্মালি যদি তুমি এভাবে রাখো, হাতটাকে যদি এভাবে রাখো, দেখা যাবে যে শীতকালে বায়ু কি করবে, এখানে তোমার হাইড্রোজেন, এখানে যে তোমার পানিটা যে আছে, সেই পানিটাকে তোমার কি করবে, বায়ু সেটাকে শোষণ করে নিয়ে যাবে। কিন্তু এটা যদি গ্লিসারিন যদি দাও, সেখানে OH গ্রুপগুলো কি করবে, এখানের পানির অণুগুলোর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে সেটাকে ধরে রাখবে, সেই পানিটাকে যাইতে দিবে না। ঠিক আছে, অ্যাকশন অফ মেকানিজম অফ অ্যাকশন, বুঝছো তো? আচ্ছা, তারপরে যাও অ্যালকোহলের সমানতা। এখন অ্যালকোহলের সমানতা, এই সমানতা আমরা সেকেন্ড লেকচারে আমরা পড়াইছি ভাই, সেকেন্ড লেকচারে মনে হয় নাকি ফার্স্ট লেকচারে পড়াইছি। লেকচারগুলো দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখো সবগুলো লেকচার লিঙ্ক দেওয়া আছে। 1 অথবা 2 নম্বর লেকচার অথবা 3 নম্বর লেকচারে আমরা সেই সমানতা পড়াইছি। আমি আর সমানতাগুলো দেখাইতে চাচ্ছি না, কারণ এটা তোমরা নিজেরা বুঝবে এখন অবস্থান সমানতা কোনটা, কোনটা চেইন সমানতা। এবং এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার আলোক সমানতাও দেখা যায়, ঠিক আছে, আলোক সমানতাও দেখা যায়। এটা জাস্ট একটু জানিয়ে রাখো, 2 মিথাইল বিউটানল 1 হচ্ছে একটি আলোক সক্রিয় যৌগ। এটা কেন আলোক সক্রিয় যৌগ সেটা তোমরা নিজেরা বুঝতে পারবা। কার্যকরীমূলক সমানতা সেটাও বুঝবা। তারপর যে অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালী, অ্যালকোহলের সাধারণ প্রস্তুত প্রণালীর মধ্যে আমরা হচ্ছে দেখো হেলোজেন অ্যালকেন থেকে আমরা প্রস্তুত করতে পারি। হেলোজেন অ্যালকেন থেকে আমরা কিভাবে প্রস্তুত করব, দেখো হেলোজেন অ্যালকেন থেকে আমরা কিভাবে প্রস্তুত করব। দেখো হেলোজেনো অ্যালকেন, হেলোজেন অ্যালকেন থেকে কিভাবে প্রস্তুত করবো আমরা, দেখো সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে করতে পারি। এই যে দেখো হেলোজেন অ্যালকেন, তারপরে এই যে আমরা ক্ষারীয়
জলীয় দ্রবণ দিছি একুয়াস। আমরা যখন একুয়াস দিব তখন কি হবে, তখন সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এখানে OH আইসা কি করবে, এখানে এইচটাকে প্রতিস্থাপন মানে ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে বসে যাবে, সো আলটিমেটলি আমরা অ্যালকোহল পাবো। তাহলে এটা আমরা সবাই জানি। তারপরে দেখো প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন উৎপাদন, প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন থেকে অ্যালকোহল উৎপাদন ভালো হলেও 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন থেকে অ্যালকোহলের সাথে অ্যালকিনও উৎপন্ন হয়। দুর্বল ক্ষারক যেমন আর্দ্র সিলভার অক্সাইড বা জলীয় ক্ষার CO3 ব্যবহারে উৎপাদন ভালো হয়। হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তার ক্রমটা জাস্ট লিখে নাও, হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তার ক্রম কোনটা? হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তার ক্রম RI RBr RCl, ঠিক আছে। তারপর দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকিন থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে পারে, পানিকে সংযোজন করে দাও। দেখো আমরা যদি পানিকে দেখো, সংযোজন বিক্রিয়া হচ্ছে ইলিমিনেশন রিঅ্যাকশন অপোজিট। আলফা বিটা ইলিমিনেশনে কি করতেছিলাম আমরা, আলফা বিটা থেকে কার্যকরীমূলক সরাই দিচ্ছিলাম আর বিটা কার্বন থেকে হাইড্রোজেনকে সরাই দিচ্ছিলাম। এখন এডিশন রিঅ্যাকশনে আমরা এর অপর কাজটা করব। এখানে যদি আমরা H2O দিই তাহলে কি হবে, দেখো এই যে অ্যালকিন আছে সেই অ্যালকিনের সাথে এই H2Oটা কানেক্টেড হবে। এখন H2Oটা কিভাবে কানেক্টেড হবে, দেখো একটা কার্বনে কানেক্টেড হবে, তোমার একটা কার্বনে কানেক্টেড হবে OH আর একটা কার্বনে কানেক্টেড হবে H। তো একটা কার্বনে যদি OH কে কানেক্ট করে দাও, একটা কার্বনে যদি H কে কানেক্ট করে দাও, তখন সেটা হয়ে যাবে কি তোমার অ্যালকোহল। তো নিচে যাও, দেখো এই যে দিন শেষে ওইটার অ্যালকোহল প্রস্তুত হয়েছে। আচ্ছা, তারপর দেখো অ্যালডিহাইড ও কিটোন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়। অ্যালডিহাইড ও কিটোন থেকে যদি আমরা অ্যালকোহল প্রস্তুত করতে চাই, আমাদেরকে তোমার আলটিমেটলি কি করতে হবে, বিজারণ করাইতে হবে। এখন দেখো কেন বিজারণ করাইতে হবে সেই জিনিসটা তোমাকে আমি বুঝাই, কেন বিজারণ করাইতে হবে সেই জিনিসটা তোমাকে আমি বুঝাই। দেখো দেখো আমার এখানে ধরো আমি অ্যালডিহাইড থেকে করতে চাইতেছি, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে চাইতেছি, CH3 CH2 দেন ধরো CHE, এটা আমরা হচ্ছে তোমার একটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড থেকে প্রোপানেল বলতে পারো, এটাকে প্রোপানেল বলতে পারো, প্রোপানেল বা প্রোপানঅ্যালডিহাইড। সো এই অ্যালডিহাইডটা থেকে আমরা কি করতেছি, অ্যালকোহল প্রস্তুত করতে চাচ্ছি। সো অ্যালকোহল যদি আমরা প্রস্তুত করতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, দেখো এখানে হচ্ছে CH3 দেন হচ্ছে CH2 দেন এখানে হচ্ছে তোমার CH2, দেখো তারপরে থাকতে হবে আমাদের OH। এখন দেখো তাদের মধ্যে ডিফারেন্সটা কি, আমি যদি এই অ্যালডিহাইড থেকে যদি আমি এই অ্যালকোহলটা প্রস্তুত করতে চাই, আমাকে করতে হবে কি, আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা একটু খুব ভালোভাবে খেয়াল করো। এইখানে দেখো CH3 আছে CH2 আছে, এখানেও CH3 আছে CH2 আছে, এটা নিয়ে আমাদের প্যারা নাই। প্যারা হচ্ছে এখানে দেখো, এখানে কার্বন আছে এখানেও কার্বন আছে, এখানে দেখো OH কিন্তু আছে অলরেডি, এখানে OH আছে। সো আমার কি লাগবে, এই অ্যালডিহাইড থেকে যদি আমি এটা প্রস্তুত করতে চাই, আমার এখানে জাস্ট 2টা হাইড্রোজেন অ্যাড করা লাগবে, এই 2টা হাইড্রোজেন অ্যাড করা লাগবে। ভাই হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। আমরা সনাতন পদ্ধতিতে জারণ বিজারণের ডেফিনেশন জানি, তড়িৎ ধনাত্মক মৌল বা হাইড্রোজেন যখন কোনো একটা জায়গায় তুমি সংযোজন করবা তখন সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। সো দ্যাটস ইজি, এখানে আমাদের কি করাইতে হবে, বিজারণ করাইতে হবে। বিজারণ কারা ঘটায়, আমি ভাই হাইড্রোজেনকে সংযোজন করাই দিব। হাইড্রোজেনকে কে কে সংযোজন করতে পারে, নিকেল সংযোজন করতে পারে না, আমরা দেখছি না ওই ডাবল বন্ড অ্যালকাইন থেকে যখন আমরা তোমার অ্যালকেন প্রস্তুত করছি তখন সেখানে আমরা হাইড্রোজেনকে সংযুক্ত করে আসছি না, সেখানে আমরা নিকেল দিছি, প্যালাডিয়াম দিছি, দেন প্লাটিনাম দিছি, সেগুলো দিয়ে করা যায়। সো এখানেও আমরা সেইগুলো দিয়ে করবো, যে কার্বনীয় যৌগসমূহ কিটোন ও অ্যালডিহাইডকে সঠিক বিজারণের ফলে সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহল উৎপন্ন হয়। অধিক চাপ ও উত্তপ্ত প্রভাবক যেমন নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম সহ হাইড্রোজেন অথবা নিষ্ক্রিয় দ্রাবকে যেমন অনার্দ্র বা শুষ্ক ইথার বা ইথোক্সি ইথিনাল, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট উত্তম বিচারক রূপে ব্যবহৃত হয়। দেখো LiAlH4 এটা উত্তম বিচারক রূপে ব্যবহৃত হয়, কারণ এটা হচ্ছে তোমার হাইড্রোজেনকে আমাদের দিয়ে দেয়। সো তখন আমরা সেই হাইড্রোজেনগুলোকে নিয়ে কানেক্টেড করে দিই, ঠিক আছে। সো এখানে লক্ষণীয় যেটা সেটা হচ্ছে যে আমরা যদি অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে চাই তাহলে সেটা হবে তোমার 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, আর কিটোন থেকে প্রস্তুত করলে সেটা 2 ডিগ্রি হবে। কারণ কি, কিটোনের কার্বন আর অক্সিজেনের যে বন্ডটা আছে সেই বন্ডটা থাকে হচ্ছে মাঝখানে। সো এখানে OH-টাকে মাঝখানে ঢুকবে, সো আলটিমেটলি সেই কার্বন দেখা যাবে তখন 2টা কার্বনের সাথে কানেক্টেড। সো 2 ডিগ্রি আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারবো। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, তা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়, সেম জিনিস আমাদের বিজারণ ঘটাইতে হবে, বিজারণ ঘটাই আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে করতে পারবো। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে করা যায়, আমরা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে করতে পারি, সেম জিনিস বিজারণ ঘটাইতে হবে, সবগুলোতে বিজারণ ঘটাইতে হবে, কারণ ভাই আমাদের হাইড্রোজেন দরকার। এই জাতকগুলোতে হাইড্রোজেন না, আমাদের হাইড্রোজেন দরকার, ঢুকাই দেবো হাইড্রোজেন। কি দিয়ে ঢুকাবো, LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, ঠিক আছে। তো সেম জিনিস আমরা সবকিছু অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে আমরা করতে পারি, সেম জিনিস আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা,
এইটা ইম্পর্টেন্ট, গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। ভার্সিটিতে এটা এবার লিখিত আসছে গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে। আর এখানে হচ্ছে তোমার মেডিকেল এটা দিয়ে দিতে পারে যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা থেকে প্রস্তুত করতে পারি, গ্রিগনাট বিকারক থেকে। সো এই যে গ্রিগনাট বিকারক থেকে কিভাবে প্রস্তুত করবো, 1 ডিগ্রি কোনটা প্রস্তুত হবে, 2 ডিগ্রি কোনটা প্রস্তুত হবে, 3 ডিগ্রি, এটা জাস্ট একটু ইনফরমেশনটা মাথায় রাখলে তোমাদের হয়ে যাবে। দেখো আমরা যদি ইনফরমেশনটা একটু মাথায় রাখি, গ্রিগনাট বিকারক থেকে আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাই তখন গ্রিগনাট বিকারকের সাথে আমাদের নিতে হবে ফর্মালডিহাইড। দেখো আমরা যদি লিখে রাখো 1 ডিগ্রি প্রস্তুতের জন্য কি নিতে হবে, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড 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 কোনটা ভাই, HCHO, এটা হচ্ছে ফর্মালডিহাইড। HCHO এটা হচ্ছে কি ফর্মালডিহাইড, কি নিতে হবে, ফর্মালডিহাইড HCHO। আচ্ছা, আর তারপরে এখানে আমাদের যেটা নিতে হবে 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য নিতে হবে যে কোনো এলডিহাইড, এনি এলডিহাইড 2 ডিগ্রি প্রস্তুতের জন্য নিতে হবে এনি এলডিহাইড except ফর্মালডিহাইড। জাস্ট ইনফরমেশনগুলো মাথায় রাখো, কিভাবে বিক্রিয়া হয় এটা নিয়েও অনেক আমাদের অ্যালকোহলে অনেক কিছু পড়াইছে। আমি তো বেসিক কোর্সটা দেখাইলাম, সেখানে অনেক কিছু পড়ানো আছে, বিজনেসে পড়ানো আছে, বিক্রিয়ার মেকানিজম পড়ানো আছে, কিভাবে বিক্রিয়াটা ঘটে, কিভাবে বিক্রিয়াটা হয়, সব কিছু লেখা আছে। সো দেখো 1 ডিগ্রি এর জন্য কি হয়, ফর্মালডিহাইড। 1 ডিগ্রি প্রস্তুতের জন্য ফর্মালডিহাইড নিব HCHO। এই ফর্মালডিহাইড ছাড়া যত এলডিহাইড আছে সকল এলডিহাইডকে যদি আমি দেই তখন সেখানে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে। আর আমি যদি বাই চান্স কিটুন মেরে দেই, আমি যদি কিটুন মারি তখন এখানে কিটুন দিয়ে দিলে তখন কি হবে তোমার, তখন তোমার এখানে 3 ডিগ্রি এলডিহাইড প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে, 3 ডিগ্রি এলডিহাইড প্রস্তুত হবে। 3 ডিগ্রি অ্যালকোহল, আমার তো অ্যালকোহল লাগবে, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে। তো গ্রিগনাট বিকারক থেকে তাহলে কোনটা প্রস্তুত করতে পারবো, বুঝতে পারছো? গ্রিগনাট বিকারক থেকে কোনটা দিলে কি প্রস্তুত হবে। আচ্ছা, তো দেখো তাহলে আমি 1 ডিগ্রি যদি দেই তাহলে সেখানে হচ্ছে ফর্মালডিহাইড নিতে হবে। আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাই তাহলে এনি এলডিহাইড এক্সেপ্ট ফর্মালডিহাইড। আর কিটুনকে যদি নেই তাহলে 3 ডিগ্রি আমার কি উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে অ্যালকোহল উৎপন্ন হইতে থাকুক, আমরা নিচের দিকে যাইতে থাকি। দেখো তারপরে আসো মিথানল প্রস্তুতি। মিথানল কোনটা আশা করি তোমরা চিনতে পারছো। মিথানল হচ্ছে সেই আমাদের CH3OH, সেটা হচ্ছে মিথানল। CH3OH সেটা হচ্ছে মিথানল। একটা অবজেক্টিভ লিখে রাখো, এই বছরের মেডিকেল এডমিশন আসবে, না আসলে পরে আইসা আমার বললো যে ভাই মেডিকেল এডমিশন আসে নাই কেন। এটা হচ্ছে বর্তমানে পৃথিবীতে উৎপাদিত মিথানলের প্রায় 90% ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষণ করা হয়। 90% কোন গ্যাস থেকে সংশ্লেষণ করা হয়, ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষণ করা হয়। এই বছর পরীক্ষায় যদি এটা না আসে আমাকে এসে জিজ্ঞাসা করে ভাই কেন আসলো না। এই ওয়াটার গ্যাস কার্বন মনোঅক্সাইডের এই হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন, সেটা হচ্ছে তোমার 2021-22 মেডিকেলে আসবে। এটা আমি কি বললাম, 2021-22 মেডিকেল এডমিশনে এই কোয়েশ্চেনটা না আসলে পরে আসে আমাকে বলবো যে ভাই কেন আসে নাই। তাহলে আমি কি বললাম, ওয়াটার গ্যাস কি হয়, কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড প্লাস একটা হাইড্রোজেন, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। মুখস্থ করো এখানে, এটা লিখে রাখো, মেডিকেল এডমিশন 2021-22 ওয়াটার গ্যাস, কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন। 90% ওয়াটার গ্যাস থেকে কি প্রস্তুত করা যায় তোমার, ঠিক আছে। বর্তমানে পৃথিবীতে উৎপাদিত মিথানলের প্রায় 90% ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষণ করা হয়। ওয়াটার গ্যাসের সংকেত কি, সেটা হচ্ছে তোমার ওয়াটার গ্যাসের সংকেত কি, কার্বন প্লাস হাইড্রোজেন, ঠিক আছে। সবাই এটা মুখস্থ করো, কয়েকবার মুখস্থ করো, কয়েকবার মুখস্থ করো, ওয়াটার গ্যাসের সংকেত কি। আচ্ছা,
আচ্ছা তাহলে কি বললাম, কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন কি ওয়াটার গ্যাস। এখন আরেকটা লিখো, কার্বন মনোঅক্সাইড প্লাস 3 মোল হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড প্লাস 3 মোল হাইড্রোজেন যেটা আছে, কার্বন মনোঅক্সাইড প্লাস 3 মোল হাইড্রোজেন যেটা আছে সেটা হচ্ছে তোমার সংশ্লেষ গ্যাস। সেটাকে কি বলা হয়, সংশ্লেষ গ্যাস। আচ্ছা আরেকটা লিখো, কার্বন মনোঅক্সাইড প্লাস নাইট্রোজেন আছে একটা, এটাকে বলা হয় প্রোডিউসার গ্যাস। প্রোডিউসার গ্যাস। লিখছো এটা? আচ্ছা তারপর দেখো ওয়াটার, এই যে একজন বলছে ভাই ওয়াটার আছে এই জন্য H2 দিয়ে মনে রাখবো। আরে ভাই 3 অণু যদি H2 চলে আসে তখন এটা সংশ্লেষ গ্যাস হয়ে যাবে। আর এটা প্রোডিউসার গ্যাসের আগে তোমার হচ্ছে 2 অণু কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন গ্যাস, সেটা হচ্ছে প্রোডিউসার গ্যাস। কেন আমি দিছি বুঝা নিও, দেখো তারপরে যাও, কার্বন প্লাস এইটা নিয়ে ওয়াটার গ্যাস মিশ্রণ তৈরি হয়। ওয়াটার গ্যাস মিশ্রণের উপর আমরা এই প্রভাবকগুলো যদি আমরা দিই তখন হচ্ছে মিথানল প্রস্তুত হয়, এবং এই ক্ষেত্রে মিথানলের বিশুদ্ধতা হচ্ছে তোমার 99%। এক্ষেত্রে মিথানলের বিশুদ্ধতা কত, পদ্ধতিতে উৎপাদিত মিথানলের বিশুদ্ধতা কত, 99%। আমরা কি করি, ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন যোগ করি, Z10O দিই, জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড দিই, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 অ্যাটমসফিয়ার চাপে আমরা করি। আচ্ছা এখন হচ্ছে ইথানল প্রস্তুতি। তাও ইথানল প্রস্তুতিটাকে কেন আলাদাভাবে দেওয়া হলো, মিথানল প্রস্তুতিগুলোটাকে কেন আলাদাভাবে দেওয়া হলো? অ্যালকোহল পড়াইলেই তো পারতো, ইথানলকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? বিকজ মদ তৈরি, আমরা যে নর্মালি মদ হিসেবে জানি সেটা কিন্তু ইথানল, সেটা মদ শিল্পে খুব বেশি ব্যবহৃত হয়। ইভেন এটা শুধুমাত্র মদ শিল্প ছাড়া আরও বিভিন্ন ইউজ আছে। সো দ্যাটস ওয়াই ইথানলকে আলাদাভাবে দেওয়া হয়েছে। দেখো গ্লুকোজের লঘু 10% জলীয় দ্রবণে ইস্ট কোষ যোগ করে প্রায় 20% থেকে 25% তাপমাত্রায় কয়েক ঘন্টা রেখে দিলে ওই ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ এনজাইম নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজ অণু বিয়োজিত হয়ে ইথানল ও বুদবুদ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটি একটি গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। এটি কি প্রক্রিয়া? গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। তাহলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হয়, বা গাজন প্রক্রিয়া কি কি উৎপন্ন হয়? ইথানল ও বুদবুদ সহকারে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আরেকটা জিনিস লিখে রাখো, এই ইথানল প্রস্তুতি থেকে এই বছর মেডিকেল এডমিশনে একটা কোশ্চেন আসবে, MAT 21-22 লিখে রাখো। ইথানল প্রস্তুতি থেকে মেডিকেল এডমিশনে এই বছর একটা কোশ্চেন আসবে ইথানলের উপর ডিপেন্ড করে। তো কি বললাম, গ্লুকোজের 10% জলীয় দ্রবণে আমাদের কি করতে হবে, 10% জলীয় দ্রবণে। এই জন্য এখানে আমি কোনো কিছু বাদ দিতে যাচ্ছি না ভাই। গ্লুকোজের 10% জলীয় দ্রবণে ইস্ট কোষ যোগ করে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ মোটামুটি কক্ষ তাপমাত্রায় যদি আমরা রেখে দিই, কয়েক ঘন্টা রেখে দিলে ওই ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজ অণু বিয়োজিত হয় ইথানল ও বুদবুদ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এটি একটি গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। তারপরে দেখো ফার্মেন্টেশন পদ্ধতিতে ইথানল উৎপাদনে গ্লুকোজের উৎসরূপে নিম্নোক্ত 2টি কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়, যেমন শ্বেতসার বা স্টার্চ জাতীয় পদার্থ, যেমন আলু, তারপরে গম, চাউল, বার্লি, ভুট্টা ইত্যাদি হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। আর হচ্ছে ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ, চিটাগুড় বা মোলালেস, ইক্ষুরস, বিট ইত্যাদি। ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, লিখে রাখ। কি বললাম, গ্লুকোজের লঘু 10% জলীয় দ্রবণে ইস্ট কোষ যোগ করে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কয়েক ঘন্টা রেখে দিই, তখন ওইটা থেকে নিঃসৃত জাইমেজ নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজ অণু বিয়োজিত হয়ে তোমার ইথানল ও বুদবুদ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটি একটি গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। তো দেখো এই প্রক্রিয়ায় শ্বেতসার, আমরা দুইটাকে উৎস হিসেবে কাজ করি, শ্বেতসার বা স্টার্চ। কারা কারা? আমাদের শস্য জাতীয় যে খাবারগুলা, যেমন আলু, তারপরে গম, তারপরে চাল, তারপরে বার্লি, ভুট্টা ইত্যাদি। আর ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ কোনগুলো? ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ হচ্ছে চিটাগুড় বা মোলাসেস, ইক্ষুরস, বিট ইত্যাদি। আচ্ছা স্টার্চের উৎস, আলুকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্টিম দ্বারা উত্তপ্ত করে মন্ড বা ম্যাশ তৈরি করা হয়। খুব ইম্পর্টেন্ট, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাশ তৈরি করা হয়? এতে মল্ট গুঁড়া ও পানি মিশিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 1 ঘন্টা কাল রেখে দেওয়া হয়। মল্টের মধ্যস্থ ডায়াস্টেজ এনজাইম স্টার্চকে আর্দ্র বিশ্লেষিত করে মল্টুজ সুগারে পরিণত করে। 100% ইম্পর্টেন্ট। এটা একবার মেডিকেল এডমিশনেও আসছে যে নিচে স্টার্চ আছে,
অনেক সময় দেখবো অর্গানিক থেকে 2-3টা কোয়েশ্চেন আসলে 2-3টা কোয়েশ্চেন এগুলার ইউজ থেকে চলে আসছে। তো কি বললাম, স্টার্চ আছে, স্টার্চের সাথে পানি, সেটা যুক্ত হয় ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে। ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে সেটা হচ্ছে তোমার মোল্টুজে কনভার্ট হয়। কোন এনজাইমের প্রভাবে? ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে। কোন এনজাইমের প্রভাবে কনভার্ট হয়? ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে। ডায়াস্টেজ এনজাইমের প্রভাবে সেটা হচ্ছে তোমার মোল্টুজে পরিণত হয়। নিচে আসো, শেষে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10% মোল্টুজ দ্রবণে ইস্ট যোগ করা হয়। ইস্ট থেকে ম্যালটেজ ও জাইমেস নামক দুটো এনজাইম নিঃসৃত হয়। এটা ইম্পর্টেন্ট, ইস্ট থেকে কোন কোন এনজাইম নিঃসৃত হয়? ম্যালটেজ ও জাইমেস। ইস্ট থেকে ম্যালটেজ ও জাইমেস নামক দুটি এনজাইম নিঃসৃত হয়। ম্যালটেজ এনজাইম মোল্টুজকে আদ্র বিশ্লেষিত করে গ্লুকোজে এবং জাইমেস এনজাইম গ্লুকোজকে বিযোজিত করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত করে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ। ম্যালটেজ এনজাইম কি করে? মোল্টুজকে আদ্র বিশ্লেষিত করে গ্লুকোজে। জাইমেস এনজাইম কি করে? গ্লুকোজকে বিযোজিত করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত করে। আচ্ছা, তারপরে দেখো নিচের দিকে আসো। একজন বলছে সব মদেই কি ইথানল? হ্যাঁ, মোটামুটি সব মদে ইথানল, কারণ এটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। আর ফার্মেন্টেশন প্রক্রিয়া ইথানলই প্রস্তুত করে, গ্লুকোজ থেকে ইথানল প্রস্তুত আসে। এখন দেখো, এই প্রক্রিয়া 20-15% ইথানল, পানি ও গ্লিসারিন ইত্যাদির মিশ্রণ করে হয়। এই মিশ্রণকে আংশিক পাতন করে রেকটিফাইড স্পিরিট পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশনে, এটাও অনেকবার আসছে। তোমরা যদি একটু কোশ্চেন ব্যাংকটা উল্টাও, আমি এটা তোমাদেরকে পুরো ডিক্লেয়ার করে দিলাম। এই ইথানলের প্রস্তুতি থেকে এই বছর মেডিকেল এডমিশনে কমপক্ষে একটা কিংবা যদি বেশি আসে 2টা থেকে 3টা কোশ্চেনও চলে আসতে পারে। সো রেকটিফাইড স্পিরিট হলো তোমার 95% ইথানল, 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ এবং স্ফুটনাঙ্ক হলো 78.1 ডিগ্রি সেলসিয়াস। রেকটিফাইড স্পিরিট কি ভাইয়া? রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ এবং এর স্ফুটনাঙ্ক হলো 78.1%। রেকটিফাইড স্পিরিট থেকে বিশুদ্ধ ইথানল প্রস্তুতি। দেখো নিচে যাও। দেখো, রেকটিফাইড স্পিরিটে কিন্তু আমরা ইথানল 100% পাই না, আমরা পাই হচ্ছে তোমার 95.6%। সো সেই রেকটিফাইড স্পিরিট থেকে কিভাবে আমরা 100% বা বিশুদ্ধ ইথানল প্রস্তুত করতে পারি, সেটার জন্য আমরা কোন কোন প্রক্রিয়া দেখো আমাদের মধ্যে আছে। সেটার মধ্যে একটা হচ্ছে পাথুরে চুনসহ পাতন। এখানে আমরা যদি রেকটিফাইড স্পিরিটকে পাথুরে চুন বা কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড সহযোগে পাতন যদি করি 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি করে বিশুদ্ধ ইথানল পাওয়া যায় এবং সেটার বিশুদ্ধতা হয় 99.5%। বেঞ্জিন সহ পাতন, বেঞ্জিন সহ সমস্ফুটন পাতন দ্বারা বিশুদ্ধ ইথানল প্রস্তুত করা যায়। এটা তোমাদের ফার্স্ট পেপারের 2nd চ্যাপ্টারের শেষের দিকে পড়াইছি। যেমন রেকটিফাইড স্পিরিটের প্রয়োজন মতো বেঞ্জিন মিশিয়ে পাতন করলে 64.8 ডিগ্রি সেলসিয়াস ও 68.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নোক্ত দুটি সমস্ফুটন মিশ্রণের পাতন শেষে অবশেষ রূপে বিশুদ্ধ ইথানল পাওয়া যায়। প্রথম সমস্ফুটন মিশ্রণের সংযুক্তি হলো, সেখানে কত পার্সেন্ট কি থাকে পরীক্ষায় আসতে পারে? 7.4% পানি, 18.5% ইথানল ও 74.1% বেঞ্জিন। এখান থেকে একটা লাইনও বাদ দেওয়া যাবে না। সিঙ্গেল লাইন, ইউ ক্যান নট স্কিপ এ সিঙ্গেল লাইন। তুমি একটা সিঙ্গেল ওয়ার্ডও এখান থেকে বাদ দিতে পারবে না। মেডিকেল এডমিশনে জৈব যৌগ থেকে যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকেই আসবে। সো সব পড়লা কিন্তু এটা পড়লা না, কোনো কাজে দিবে না। তোমাকে বুঝতে হবে কোন টপিক্সটাকে তুমি একটু প্রাধান্য দিবা, কোন টপিক্সটাকে প্রাধান্য না দিলেও চলবে। তাহলে কি বললাম, এখানে হচ্ছে তোমার রেকটিফাইড স্পিরিটের প্রয়োজন মতো বেঞ্জিন মিশিয়ে পাতন করলে 64.8 ডিগ্রি সেলসিয়াস ও 68.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নোক্ত দুটি সমস্ফুটন মিশ্রণের পাতন শেষে অবশেষ রূপে বিশুদ্ধ ইথানল পাওয়া যায়। প্রথম সমস্ফুটন মিশ্রণটি সংযুক্তি কত? 7.4% পানি, 18.5% ইথানল এবং 74.1% বেঞ্জিন। এটির পাতন তাপমাত্রা হলো তোমার কত? 64.8 ডিগ্রি সেলসিয়াস। এ পাতন প্রক্রিয়ায় সমস্ত পানি দূর হয়। যদি মিশ্রণে বেঞ্জিন অবশিষ্ট থাকে তখন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 68.2 ডিগ্রি সেলসিয়াস হলে ইথানল অবশিষ্ট বেঞ্জিনের দ্বিতীয় সমস্ফুটন মিশ্রণ রূপে সমস্ত বেঞ্জিন দূর হয়। দ্বিতীয় সমস্ফুটন মিশ্রণের সংযুক্তি এখানে হচ্ছে 32.4% ইথানল ও 67.6% বেঞ্জিন। এটির পাতন তাপমাত্রা কত? 68.2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 78.3 ডিগ্রি তাপমাত্রায় 100 ডিগ্রি বিশুদ্ধ ইথানল পাতিত তরলরূপে সংগ্রহ করা হয়। কত ডিগ্রি? 100% বিশুদ্ধ ইথানল এখানে পাওয়া যায়। এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে, কোনটা কি? রেকটিফাইড স্পিরিট কি তোমরা দেখছো 96.4% হচ্ছে তোমার ইথানল আর 4.4% হচ্ছে পানি। এরকম আরো কিছু দেওয়া আছে, যেমন মিথিলেটেড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট অর্থাৎ 95.6% ইথানলকে পানীয় হিসেবে অযোগ্য করার জন্য এর মধ্যে বিষাক্ত পদার্থ দেখো
অনেক সময় কি হয়, ইথানল তোমার অন্যান্য কাজে প্রস্তুত করা হয়, বাট মানুষেরা অন্যান্য কাজের জন্য কি নেয় না, মদ হিসেবে খাওয়া শুরু করে। দ্যাটস ওয়াই সেটাকে বিষাক্ত করে দেওয়া হয়। কিভাবে বিষাক্ত করা হয়, রেকটিফাইড স্পিরিট যেটা আছে অর্থাৎ 95.6% ইথানল, সেই ইথানলকে পানীয় হিসেবে অযোগ্য করার জন্য এর মধ্যে বিষাক্ত পদার্থ রূপে 5 to 10% মিথানল মিশিয়ে দেওয়া হয়। কত পার্সেন্ট মিশানো হয়? 5 to 10% মিথানল মিশানো হয়। 5 to 10% মিথানল মিশিয়ে দেওয়া হয়। তখন এই বিষাক্ত মিথানল মিশ্রিত রেকটিফাইড স্পিরিটকে মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড অ্যালকোহল বলা হয়। ডিনেচার্ড অ্যালকোহল মানে কি, এটা বিষাক্ত অ্যালকোহল, এটা যদি খাইতে চাও মারা যাবে। তো নর্মালি দেখো 95.6% যে ইথানলটা আছে সেটা মদ হিসেবে খাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমরা এই ইথানলের অনেক ইউজ আছে, যে ইউজগুলো এই মদ হিসেবে খাওয়া ছাড়াও অন্যান্য ইউজের ক্ষেত্রে লাগে। সো প্র্যাকটিক্যাল ইউজে আমাদের সেই জিনিসটা লাগে। সো যখন সেটা ইউজ করতে হয় তখন কি করা হয়, যে মানুষ তো দেখা যাবে যে অন্যান্য কাজে খাচ্ছে, মানে নিয়ে আসছে, তারপরে খাওয়া শুরু করে দিতেছে। দ্যাটস ওয়াই এটার সাথে মিথানল মিশায় দেওয়া হয়। মিথানল হচ্ছে বিষাক্ত। সো মিথানলটাকে মিশায় দিয়ে তখন রেকটিফাইড স্পিরিটকে, মিথানলকে আমরা 5 to 10% হিসেবে মিথানল মিশায় দিই, তখন সেটাকে যে স্পিরিটটা পাওয়া যায়, তখন আগে ছিল ইথানল, এখন সেখানে মিথানল মিশানো হয়েছে। সো সেটাকে বলা হয় মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড অ্যালকোহল। মিথানল ছাড়াও এর মধ্যে আরও কিছু মিশানো হয়, 3% বেঞ্জিন অথবা পেট্রোলিয়াম উপজাত ন্যাপথা ও দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন, ঠিক আছে, প্রভৃতি বিষাক্ত পদার্থ মিশানো হয়ে থাকে। মিথিলেটেড স্পিরিট বাজারে নিম্নোক্ত 2 নামে পাওয়া যায়। কি কি 2 নামে পাওয়া যায় দেখো, বাজার থেকে এখন তুমি কিনে আনতে পারবা, বাট খাইতে পারবা না। মিনারেল ন্যাপথা স্পিরিট, মিনারেল ন্যাপথা স্পিরিট 2টা নামে পাওয়া যায়। একটা হচ্ছে মিনারেল ন্যাপথা স্পিরিট, শতকরা 90% রেকটিফাইড স্পিরিটের মধ্যে 9% মিথানল ও 1% পেট্রোল মিশিয়ে মিনারেল ন্যাপথা স্পিরিট তৈরি করা হয়। 90% রেকটিফাইড স্পিরিটের মধ্যে 90%, শতকরা 90% রেকটিফাইড স্পিরিটের মধ্যে দেখো 90% রেকটিফাইড স্পিরিটের মধ্যে 9% মিথানল ও 1% পেট্রোল, 9% মিথানল ও 1% পেট্রোল মিশিয়ে মিনারেল ন্যাপথা স্পিরিট তৈরি করা হয়। আর বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট শতকরা 95% পরিমাণ রেকটিফাইড স্পিরিটের মধ্যে 5% পরিমাণ মিথানল মিশিয়ে বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট তৈরি করা হয়। ব্যবহার, উভয় প্রকার মিথিলেটেড স্পিরিট বিভিন্ন শিল্পে এবং বিভিন্ন করে বার্নিশের কাজে উত্তম দ্রাবক রূপে ব্যবহৃত হয়। বার্নিশ করে না, দেখো না খাটটার বানানোর সময় জিনিস এসে বার্নিশ করে না, তখন কিন্তু এই জিনিসটা লাগে। সো এই জিনিসটাকে যদি বিষাক্ত করে না দেওয়া হয় তো খাটের বার্নিশের কথা বইলা কি নাই না খাওয়া শুরু করে দিত। দ্যাটস বিষাক্ত করে দেওয়া হয় মিনারেল ন্যাপথা স্পিরিট, আর একটা হচ্ছে বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট, বাণিজ্যিক মিথিলেটেড স্পিরিট। এখন আসো পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল জিনিসটা কি, এখান থেকে মেডিকেল এডমিশন এই বছর পরীক্ষা আসবে ভাই। এইখান থেকে মনে হচ্ছে 3-4টা কোশ্চেন মেডিকেল এডমিশনে চলে আসবে। যদি একটাও না আসছে আমার এসে বইলো যে ইমন ভাই আপনি তো বলছিলেন এখান থেকে মেডিকেল এডমিশনে কোশ্চেন আসবে, এখন আসে নাই, ঠিক আছে, আপনার কাছে আর বই আমার ক্ষতি হয়েছে, এটা এসব বইলা যায়। আমি যেটা বললাম তোমাকে এখান থেকে আসবে মিনস আসবে। এখান থেকে একটা লাইন, সিঙ্গেল লাইন, ইউ ক্যান নট স্কিপ এ সিঙ্গেল লাইন, তুমি একটা সিঙ্গেল লাইনকে এখান থেকে বাদ দিতে পারবে না, ঠিক আছে। পাওয়ার অ্যালকোহল কি, পাওয়ার অ্যালকোহল হচ্ছে বিশুদ্ধ ইথানলের সাথে বেনজিন ও পেট্রোল মিশিয়ে। পাওয়ার অ্যালকোহল কি, পাওয়ার অ্যালকোহল হচ্ছে যেটা পাওয়ার দেওয়ার কাজে ব্যবহৃত হয়, মানে এই যে তাপশক্তি উৎপাদন বা বিভিন্ন উৎপাদনে অ্যালকোহলকে জ্বালানি হিসাবে ইউজ করা যায়, বুঝতে পারছো, এই হচ্ছে কাহিনী আর কি। তো বিশুদ্ধ ইথানলের সাথে বেনজিন ও পেট্রোল মিশিয়ে মোটর গাড়ির বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা যায়। তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত এরূপ ইথানলের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বা শক্তি উৎপাদক অ্যালকোহল বলা হয়। আবার মনে করে না যে পাওয়ার অ্যালকোহল মানে যে অ্যালকোহল খাইলে পরে শরীরের মধ্যে পাওয়ার চলে আসে, অনেক কিছু করা যায়, সেই পাওয়ার অ্যালকোহল না। এই অ্যালকোহল হচ্ছে কি, তাপশক্তি উৎপাদন করা যায়, আমরা মোটর গাড়ির বিকল্প জ্বালানি হিসেবে ইউজ করতে পারি, পরিবেশ দূষণটা কম হয় সেখানে। সো সেটা মোটর গাড়ির বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য আমরা সেটাকে বেনজিন ও পেট্রোলের সাথে মিশাই দিই। এই ইভেন আমরা আবার বেনজিন এবং পেট্রোলের সাথে মিশাইছি বিষাক্ত করার জন্য। তাহলে মানুষ বলতো যে আরে আমার মোটর গাড়ির জন্য কিনতেছি, কিনা মোটর গাড়ির জন্য কিনতে আই না, নিজে খায় ফেলতো, ঠিক আছে। দ্যাটস এটাকে বিষাক্ত করে দেওয়া হয়। সো যেটা এটা ইউজ করা হয় সেটা হচ্ছে বলা হয় পাওয়ার অ্যালকোহল। তারপর আরেকটা আছে প্রুফ স্পিরিট। প্রুফ স্পিরিট জিনিসটা কি, আয়তন হিসেবে 57.1 ভাগ বিশুদ্ধ ইথানল ও 42.9 ভাগ পানির মিশ্রণকে প্রুফ স্পিরিট বলে। তাহলে দেখো আয়তন হিসাবে 57.1 ভাগ বিশুদ্ধ ইথানল ও 42.9 ভাগ পানির মিশ্রণকে প্রুফ স্পিরিট বলে। বিদেশ থেকে আমদানিকৃত কোনো অ্যালকোহলের শক্তিমাত্রা নির্ণয়ে প্রুফ স্পিরিটকে মাপকাঠি বা স্ট্যান্ডার্ড রূপে ব্যবহার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, বিদেশ থেকে আমদানিকৃত কোনো অ্যালকোহলের শক্তিমাত্রা নির্ণয়ে কোনটিকে মাপকাঠি বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, প্রুফ স্পিরিটকে। প্রুফ স্পিরিটের শক্তিমাত্রাকে 0 ডিগ্রি ধরে নমুনা অ্যালকোহল সময়ের শক্তি সময়কে ঊর্ধ্বমাত্রা ধনাত্মক ডিগ্রিতে অ্যালকোহল বা ঋণাত্মক মাত্রায় অ্যালকোহল রূপে ধরা হয়। যেমন ধরো কোনো নমুনা অ্যালকোহলের 100 মিলিলিটার আয়তনে যত মিলিলিটার পানি মিশালে ওই পানি মিশ্রিত কি হয়, ওই পানি মিশ্রিত অ্যালকোহলটি প্রুফ স্পিরিটের সমতুল্য বা আপেক্ষিক গুরুত্ব সমান হয়, তবে ওই পানির মিলিলিটার আয়তনের সংখ্যাটি হলো নমুনা অ্যালকোহলের ঊর্ধ্ব শক্তিমাত্রা। দেখো এগুলা লেখা আছে, এগুলো এত বেশি দরকার নাই, বাট একটু পরে রাখো, জাস্ট পরে রাখা, একটু পরে রাখো। কিরে ভাই অ্যালকোহল তুই কি শেষ হবি না নাকি?
তাহলে নিচে আসো, যেমন 100 মিলিলিটার নমুনা অ্যালকোহলে 5 মিলিলিটার পানি মিশালে এটা একটু পয়রা নিও। আবগারি বাষ্পগুলো উড স্পিরিট জিনিসটা কি? কাঠের অন্তর্দম পাতনে, ভাই এটাও মেডিকেল এডমিশনে একবার আসছে। উড স্পিরিট জিনিসটা কি? কাঠের অন্তর্ধূম পাতনে 350 ডিগ্রি সেলসিয়াসে প্রাপ্ত পাইরোলিগনাস অ্যাসিড মিশ্রণ থেকে পৃথককৃত অবিশুদ্ধ মিথানলকে উড স্পিরিট বলে। উড স্পিরিটে 98% মিথানল, 1 to 2% এসিটন মিশ্রিত থাকে। এর স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস। এটা অলরেডি মেডিকেল এডমিশনে কয়েকবার আসছে। আচ্ছা, অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, জৈব যৌগে অ্যালকোহলিক হাইড্রোক্সিলিক মূলকের শনাক্তকরণ বিক্রিয়া নিম্নে দেওয়া হলো। দেখো এখানে আমরা যে অ্যালকোহলটাকে যেটা করি সেটা হচ্ছে, দেখো অ্যালকোহল আমি আগেই বলছি যে তুমি যদি এলিফিটিক অ্যালকোহলের কথা চিন্তা করো, এটাকে তুমি সরাসরি বিক্রিয়া দিতে পারবা না, যেটা হচ্ছে অ্যাসিডিক কিংবা বেসিক। এটাকে মোটামুটি উভয়ধর্মীর আন্ডারে রাখতে হয়। এখন এটা কোন ধরনের আচরণ করবে সেই আচরণটা ডিপেন্ড করবে। দেখো কোন ধরনের সে আচরণটা করবে সেই আচরণটা ডিপেন্ড করবে যে তাকে কার সামনে দিতেছো। তুমি যদি একটা অ্যালকোহলকে ক্ষারের সামনে দাও, সে অ্যাসিড হিসেবে কাজ করবে। আবার কোনো একটা অ্যালকোহলকে যদি তুমি অ্যাসিডের সামনে দাও, তখন সে একটা ক্ষার হিসেবে আচরণ করবে। তো দেখো এখানে আমরা ধাতব সোডিয়াম পরীক্ষা দ্বারা আমরা তোমার অ্যালকোহলকে যাচাই করতে পারি। জিনিসটা খুব ইজি। দেখো অ্যালকোহলকে আমরা কার আগে দিলাম, কারণ আমি আগেই বলছি অ্যালকোহলের মধ্যে CH3, ধরো CH3CH2OH আছে। এখন এখানে অ্যালকোহল কি করতে পারে, তার এই H+টাকে ছাড়তে পারে, OH গ্রুপের এই H+টাকে ছাড়তে পারে। আবার সে নিজে OH- আকারে বের হয়ে যাইতে পারে। যখন সে H+ ছাড়বে তখন সে অ্যাসিড হিসেবে কাজ করবে, যখন সে OH- ছাড়বে তখন সে বেস হিসেবে বা ক্ষার হিসেবে আচরণ করবে। এখন তার আচরণটা কি হবে সেটা ডিপেন্ড করবে তার সামনে তুমি কাকে দিচ্ছ। তার সামনে যদি তুমি কোনো অ্যাসিডকে দাও, সে ক্ষার হিসেবে আচরণ করবে। সামনে যদি কোনো ক্ষারকে দাও, সে অ্যাসিড হিসেবে আচরণ করবে। কেন? কারণ তাকে তো একটা বিক্রিয়া ঘটাইতে হবে। অ্যান্ড অ্যাসিডের সামনে যখন দেখবা, তাকে ক্ষার হয়েই বিক্রিয়া ঘটাইতে হবে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া ঘটাইতে হবে। সো দেখো সেম জিনিস, খুব ইজি জিনিস। আমরা যদি সেখানে অ্যালকোহলের আগে সোডিয়াম দিই, ভাই সোডিয়াম কি ধাতু? মৃৎক্ষার ধাতু। সোডিয়াম মৃৎক্ষার না, সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। সোডিয়াম আমরা ক্ষার ধাতু দিলাম, তাহলে ক্ষার ধাতু দিলে তার আগে যে অ্যালকোহলটা আছে, এখন অ্যালকোহলটা কি হিসেবে আচরণ করবে? অ্যাসিড হিসেবে আচরণ করবে। অ্যাসিড হিসেবে আচরণ করলে কি হবে? দেখো ক্ষারগুলা কি করে? অ্যাসিডের হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করে। গত ক্লাসে পড়াইছিলাম ক্ষারগুলা কি করে? অ্যাসিডের হাইড্রোজেন আয়নটাকে প্রতিস্থাপন করে। তাহলে অ্যাসিডের হাইড্রোজেন আয়নটাকে যদি প্রতিস্থাপন করে দেয় RO, তাহলে অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা সরে যাবে, এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর এখানে তুমি এটা পাবো। তার মানে কি? এখানে অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়া ঘটাইলে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। PCl5 সহ পরীক্ষা এখানে আমরা করতে পারি। PCl5 সহ পরীক্ষা, এখানে যখন আমরা PCl5 দিব, তখন সেটা ক্ষার হিসেবে আচরণ করবে। তখন সেটা কি হিসেবে আচরণ করবে? ক্ষার হিসেবে আচরণ করবে। দেখো PCl5 যখন দিব, তখন ক্ষার হিসেবে আচরণ করবে। জাস্ট এখানে যে ROH প্লাস PCl5 আছে, সে কি করবে? এখানে OH-টাকে সরাই দিবে, সরাই দিয়ে RCl হয়ে যাবে। জাস্ট একটা ক্লোরিনকে সে ইনক্লুড করে নেবে। তারপরে দেখো মিথানল শনাক্তকরণে আমরা কি কি করি। দেখো অল্প মিথানল ও স্যালিসাইলিক অ্যাসিডের মিশ্রণকে 2 to 3 ফুটা গাঢ় H2SO4 যোগ করলে মিথানল স্যালিসাইডের আয়োডিক্সের মতো গন্ধ পাওয়া যায়। জাস্ট জেনে রাখো, আমরা স্যালিসাইলিক অ্যাসিড, এটার সঙ্গে এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। এটার সাথে যদি আমরা মিথানলকে বিক্রিয়া ঘটাই, তখন মিথাইল স্যালিসাইলেট পানি উৎপন্ন হয়। ঠিক আছে। আচ্ছা, ইথানলের এবং এখানে গন্ধটা কি পাওয়া যায়? মিথাইল স্যালিসাইলেটের গন্ধটা কি ধরনের পাওয়া যায়? আয়োডেক্সের মতো গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? আয়োডেক্সের মতো গন্ধ পাওয়া যায়। ইথানল শনাক্তকরণে আমরা আয়োডিফর্ম পরীক্ষা করি, এটা খুব ইম্পর্টেন্ট। ইথানল শনাক্তকরণে আমরা কোন ধরনের পরীক্ষা করতে পারি? আয়োডিফর্ম পরীক্ষা। আয়োডিফর্ম পরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট। আয়োডিফর্ম পরীক্ষা কি পরীক্ষা? এটা আয়োডিফর্ম পরীক্ষা। আচ্ছা, আয়োডিফর্ম পরীক্ষাটা কি? দেখো আয়োডিফর্ম পরীক্ষাটা কি? সেটা হচ্ছে তোমার ইথানলকে গাঢ় NaOH ও আয়োডিন দ্রবণ সহ উত্তপ্ত করলে হলুদ বর্ণের আয়োডিফর্ম উৎপন্ন হয়। কোন বর্ণের আয়োডিফর্ম উৎপন্ন হয়? হলুদ বর্ণের আয়োডিফর্ম। আরে ভাই ক্লোরোফর্ম পড়ছিল না? ক্লোরোফর্ম মানে কি? CHCl3। অর্থাৎ এখানে যদি আমার হেলোজেন 3টা থাকে, তখন সেখানে আমরা ফর্ম বলতেছি। যেমন এটা কি ছিল? এটাকে আমরা বলতেছিলাম ক্লোরোফর্ম। সো আমি যদি CHBr3 লিখি, তখন সেটা হবে ব্রোমোফর্ম। আমি যদি তাহলে CHI3 লিখি, তাহলে এটা কি হবে ভাই? আয়োডিফর্ম, রাইট? CHI3 যদি লিখি, তাহলে সেটা হবে কি? আয়োডিফর্ম। তো এখানে আমরা কি করি? ইথানলের শনাক্তকরণের জন্য ইথানলকে আমরা আয়োডিন দিই আর হচ্ছে NaOH দিই। বুঝতে পারছো? ইথানলকে আয়োডিন দিই আর কি দিই? NaOH দিই। দেওয়ার পরে কি হয়? এখানে হলুদ রঙের তোমার আয়োডিফর্ম উৎপন্ন হয়। সো এই আয়োডিফর্ম বিক্রিয়া দিয়ে আমি হচ্ছে ইথানলকে শনাক্ত করতে পারি।
কাকে শনাক্ত করতে পারি? ইথানলকে শনাক্ত করতে পারি। দেখো আয়োডিফর্ম বা হেলিফর্ম পরীক্ষা মিথাইল কার্বনিল মূলকযুক্ত যে কোনো কার্বনিল যৌগ যেমন CH3CHO বা CH3CO CH3 অথবা যেসব অ্যালকোহল হেলোজেন দ্বারা জারিত হয় CH3CO মূলক যুক্ত কার্বন যৌগে পরিণত হয় এরা হেলিফর্ম বিক্রিয়াতে। এটা খুব ইম্পর্টেন্ট। হেলিফর্ম বিক্রিয়া কারা কারা দেয় একটু দেখে রাখো। হেলিফর্ম বিক্রিয়া কারা কারা দেয়? হেলিফর্ম বিক্রিয়া তারাই দেয় যাদের মধ্যে CH3CO গ্রুপ আছে। যাদের মধ্যে কি গ্রুপ আছে? CH3CO গ্রুপ আছে। CH3CO গ্রুপ, ঠিক আছে, যুক্ত যে কোনো কার্বনিল যৌগ অথবা যেসব অ্যালকাইল হেলোজেন দ্বারা অ্যালকোহল হেলোজেন দ্বারা জারিত হয় CH3CO মূলক যুক্ত কার্বনিল যৌগে পরিণত হয় এরা হেলিফর্ম বিক্রিয়া দেয়। যেমন দেখো ইথানল এবং প্রোপানল 2 এরা হচ্ছে হেলিফর্ম বিক্রিয়া দিতে পারবে কারণ এদের মধ্যে CH3CO গ্রুপ আছে। CH3 কি গ্রুপ আছে? CH3CO গ্রুপ আছে। এসব মিথাইল কার্বনিল মূলক যুক্ত কার্বনিল যৌগ যেমন হেলোজেন যেমন গাঢ় আয়োডিন দ্রবণও আচ্ছা হেলিফর্ম বিক্রিয়া বা আয়োডিফর্ম বিক্রিয়া। আচ্ছা এখন দেখো এখন যাদের মধ্যে CH3CO গ্রুপ আছে তারাই এটা দিতে পারবে, ঠিক আছে। এই যে কারা কারা দেয় দেখো, দেখতে পারো CH3CO গ্রুপ থাকলে তারা হচ্ছে আয়োডিফর্ম বিক্রিয়া দিবে। এটাও ডিটেইলস মেকানিজম সহ পড়ানো আছে আমাদের বেসিক লেকচারে। দেখো এখানে লেখা আছে তোমাদের এই জায়গাটাতে পাজল করতে পারে এই জন্য বলে দিই। এটা যদি মেকানিজম সহকারে আমরা পড়াইছি আমাদের অ্যালকোহলের মধ্যে মেকানিজম সহকারে পড়াইছি এটা যে কার্বনের যুগে CH3CO মূলকের সাথে হাইড্রোজেন পরমাণু অথবা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক যুক্ত থাকে এরা হেলিফর্ম বিক্রিয়া দেয়। একটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা আমি তোমাকে বলে দিই এখানে। তুমি যদি একটা জিনিসের CH3CO মূলক দেখো যে ভাই CH3CO আছে তাইলেই সেটা হেলিফর্ম বিক্রিয়া দিবে না। ধরো এখানে CH3CO Cl আছে, এটা হেলিফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে ভাই হেলিফর্ম বিক্রিয়া কারা দিবে? এই যে CH3CO গ্রুপ যেটা আছে সেই CH3CO গ্রুপকে অবশ্যই তোমার হাইড্রোজেন অথবা তোমার এই অ্যালকাইল মূলক R অথবা অ্যারাইল মূলক C6H5 এর সাথে সংযুক্ত থাকতে হবে, তখন সেটা হেলিফর্ম বিক্রিয়া দিবে। তার মানে হেলিফর্ম বিক্রিয়া দেওয়ার শর্তটা কি? যে কার্বনিল যৌগে তোমার CH3C মূলকের সাথে হাইড্রোজেন পরমাণু অথবা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক থাকতে হবে। এছাড়া যদি অন্য কেউ থাকে তখন কিন্তু তোমার কোনোভাবেই তারা কি দিবে না, তোমার হেলিফর্ম বিক্রিয়া দিবে না। এই যে নিচে এই কথাটাই লিখছে কোন জৈব যৌগে CH3C মূলক থাকলেই যে সে যৌগটি হেলিফর্ম বিক্রিয়া দিবে এমন কোনো নিশ্চয়তা নেই। যেমন CH3COCl এসিটাইল ক্লোরাইড, CH3CONH3 এসিটামাইড, CH3COOH এসিটিক অ্যাসিড ইত্যাদি যৌগে এসিটাইল মূলক আছে কিন্তু এরা হেলিফর্ম বিক্রিয়া দেয় না, ঠিক আছে। হেলিফর্ম বিক্রিয়া দেয় না, কারণ নিচে দেখার দরকার নাই, বাট এরা কি দেয় না, হেলিফর্ম বিক্রিয়া দেয় না। আচ্ছা এখন আসো প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। একটা তুমি অ্যালকোহল নিলা, সেই অ্যালকোহলটা প্রাইমারি অ্যালকোহল হইতে পারে, সেকেন্ডারি অ্যালকোহল হইতে পারে, টারশিয়ারি অ্যালকোহল হইতে পারে। সেই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েট করব লুকাস বিকারক দ্বারা। লিখে রাখো সেইটাকে আমরা কি করব, কি দ্বারা তোমার ডিফারেন্সিয়েট করব, লুকাস বিকারক দ্বারা। সেটাকে কি দ্বারা ডিফারেন্সিয়েট করব, লুকাস বিকারক, লুকাস বিকারক দ্বারা। লুকাস বিকারক কি? সেটা হচ্ছে তোমার গাঢ় HCl অ্যাসিডে দ্রবীভূত অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে, গাঢ় HCl এর মধ্যে দ্রবীভূত করবা কাকে, অনার্দ্র ZnCl2 কে, জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে লুকাস বিকারক বলা হয়। কক্ষ তাপনায় লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল যদি বিক্রিয়া করে, 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে সাদা অধক্ষেপ উৎপন্ন করে। 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পরে অধক্ষেপ উৎপন্ন করে। 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করেই না, উত্তপ্ত গলে দীর্ঘ সময় পরে তৈলাক্ত সৃষ্টি হয়। জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই হবে। এখানে কি হয় তোমার সাদা অধক্ষেপ দেয়। 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়া মাত্রই বিক্রিয়া দেয়, 3 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই বিক্রিয়া অধক্ষেপ দিয়ে দেয়, সাদা অধক্ষেপ দেয়। 2 ডিগ্রি অ্যালকোহলের অধক্ষেপ দিতে টাইম লাগে 5 থেকে 10 মিনিট। 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না, যদি উত্তপ্ত করে তাহলে তৈলাক্ত স্তর সৃষ্টি হবে।
এখন হচ্ছে ইথার। ইথারকে আজকে পড়াবো নাকি কালকে? ইথারকে আজকে পড়াবো নাকি কালকে বলো দেখি তোমরা। আমি দেখি একটু কতটুকু আছে ইথার। এমিন, তারপরে আবার কি এগুলোর পরে ইথাইলামিন ও কার্বক্সিলিক অ্যাসিড। এই চ্যাপ্টার যে বড় এক চ্যাপ্টার ভাই রে ভাই। অনেক টাইম লাগবে। আর ঠিক আছে, এটা নেক্সট লেকচারে পড়াবো। থ্যাংকস ফর ওয়াচিং।